কোক অ্যান্ড মোজো একটা ইন্টারেস্টিং একটা আমরা প্রপোজিশন দেখতে পারি। Mojo as a brand has always been a rebel brand. We are the small brand যে সবাই দাবি রাখে, like the Palestinians, কান্ট্রিরা দাবি রাখে, বাট ওইটার মধ্যে আমরা উঠে আসি। আপকামিং জেনারেশনের জন্য বা ফ্রেশ গ্র্যাজুয়েটদের জন্য what will be your advice? And never think যে merit is actually everything. আজকে আমরা চলে আসছি with yet another podcast presented to you by BSRM. আমার সামনে আছে দুইজন very reputable এবং successful entrepreneurs and CEOs, and our co-host Mathabuddin Ahmed, who is also my father. But ask we'll have a wonderful episode on advertising, branding, and how the industries have changed over time. ধন্যবাদ সবাইকে। First of all, Asif and Farhan, we know each other for almost 3 decades, right? Yes. And we have আমরা এবং অনেক ঘটনার সাথে আমরা একসাথে জড়িত। Correct. And not in one organization, in different organizations. So আজকে আসলে যেটা সামির বললো, আমরা আসলে জানতে চাচ্ছি এই যে ব্র্যান্ডিং, মার্কেটিং এত কিছু হয়, ইস অল ইন দ্য ক্রিয়েটিভ স্পেস, এখানে কি কি চেঞ্জ আসছে। বাট আমরা যেটা শুরু করবো প্রথমে আসিফ ইকবাল and পরে ফারহান, যে এই যে ইউ টেক আস থ্রু ইউর ক্যারিয়ার জার্নি, এই যে ক্যারিয়ার জার্নিটা হলো ওখানে কী কী মাইলস্টোন আসছিল, ওটা যদি ব্রিফলি আমরা শুরু করি, অ্যান্ড দ্যাটস দ্য ওয়ে টু ইন্ট্রোডিউস ইউর সেলফ টু দ্য অডিয়েন্স অ্যাজ ওয়েল। So basically আমি তো শুরু করছিলাম as an executive of bank, American Express Bank-এ I was an relationship manager, assistant relationship manager. That was back in 93. আমি MBA পাশ করার পরে that was my first job. তো এর মধ্যে I was having an internship with Unilever, so তার আগে, so I had a lot of fascination to get into Unilever. So finally, with a lot of drama, I ended up in Unilever, spent there 10 years. So ওখানে অনেক কিছু হয়েছে, যে as you know, যে rural marketing, with rural marketing even Farhan was involved with Lifebuoy. So rural marketing এ আমাদের একটা বড় রকমের inroads ছিল। তখন মানুষ রুরাল এরিয়াস, আমি সাঁতারকুল যখন ফার্স্ট আবিষ্কার করি, ইট ওয়াজ সামথিং হোয়াট ওয়াজ সাচ এ রেভেলেশন ফর মি। সো এখন তো সাঁতারকুল ইজ এ কেক ওয়াক। এরপরে অ্যাকচুয়ালি আই অলসো হ্যাড দিস লাক্স ডিবেকল, অ্যারোমেটিক হালাল ভার্সেস লাক্স, যেটা আই হ্যাড টু পার্সোনালি ফেস ইট। এবং লাক্সকে ধরেন গ্লোবাল ব্র্যান্ড থেকে একটা লোকাল মডিফিকেশন বা লোকাল রিলঞ্চের জন্য পারমিশন নেওয়া, সেগুলো ওয়াজ কোয়াইট এ টাস্ক। প্রচুর প্রোডাক্ট রিলঞ্চ করেছি। সো এরপরে দেন আই থট যে এই ধরেন তেল সাবান এগুলো তো অনেক বিক্রি হলো, একটু বাতাস বিক্রি করি। সো আই ওয়েন্ট টু অ্যাক্টেল। সো ওখানে আই ওয়ার্কড অ্যাজ হেড অফ মার্কেটিং। সো ওখানে আমি ডিফারেন্ট পজিশনসে ছিলাম। আই ইউজ টু টেক কেয়ার অফ sales, marketing, product innovation, customer service, অনেক কিছু সব কিছু মিলায় I used to look at corporate sales, value added service. So ওখানেও there were lot of joys. Actel Joy is one of them. So এরকম অনেক কিছু তৈরি করা হয়েছে, করে দেন I thought যে অনেক তো মাল্টিন্যাশনালে কাজ করছে, এবার একটু লোকালে কাজ করে দেখি। So I went and sort of worked for this company called ACI. So ওখানে ACI Logistics থেকে I tried to build Shopno along with some very crazy guys যারা টেলকো থেকে আসছে, বিভিন্ন জায়গা থেকে আসছে, who wanted to really change the landscape of goods market efficiency. হ্যাঁ, তারপরে হচ্ছে রিটেল চেইন একটা তৈরি করা, মানুষকে একটা মানে আরবান উইমেনকে একটা ভালো সুযোগ দেওয়া, যে sort of স্কোপ দেওয়া, যে কাঁচা বাজারে না গিয়ে ইউ ক্যান অলসো ডু আ শপিং। সো ওই ধরনের একটা স্পিরিট থেকে মিডল ক্লাস উইমেনদের জন্য একটা কিছু করা। সো দ্যাটস হাউ স্বপ্ন ওয়াজ বিল্ড। সো ওখান থেকে চলে গেলাম ফুড মার্কেটিংয়ে। হ্যাঁ, সো ফুড মার্কেটিংয়ে ফ্রেশে কাজ করলাম প্রায় 10 বছর। সো ওখানে ফ্রেশ বিকেম দ্য চোজেন ব্র্যান্ড বাই কান্টার রিসার্চ ফর কোয়াইট এ নাম্বার অফ ইয়ার্স। সো ওই জায়গাটা থেকে ওয়াজ ভেরি ফুলফিলিং। ওখানে অনেক প্রোডাক্ট এক্সপ্যানশন এবং অন্যান্য জিনিসপত্র নিয়ে কাজ করছি, ক্যাপাসিটি এনহ্যান্সমেন্ট এগুলো নিয়ে কাজ করছি। এরপরে চলে আসলাম রিয়েল এস্টেটে। সো আই থট যে সো বেসিক্যালি আমার পুরো জায়গাটায়, প্লাস আমি যেহেতু মিউজিক করি, এন্টারটেনমেন্টের জায়গায় জড়িত, সো ওটা তো সবসময় ছিল। মাই ওয়াইফ ডাজ এক্সপোর্ট,
ওটার সাথে জড়িত। সো আমি সবসময় চেষ্টা করেছি যে টু হ্যাভ ডিফারেন্ট ইন্ডাস্ট্রি ভার্টিক্যালস ইন মাই হোল সর্ট অফ রেপোচার। সো ওইটা আমাকে খুব সর্ট অফ ট্র্যাক করেছে আর কি। এখন ডিজিটাল মার্কেটিং এটা ওটা নিয়ে খুব মজা করে সময় কাটাচ্ছি। হাইলি ভার্সেটাইল, মানে সুপার ট্যালেন্টেড and No, with not cross talented. industry. I just work hard. I don't believe in talent. আচ্ছা, now very interesting. I know Asif work hard এর ব্যাপারে যদি টপ 10 out of 10 যদি স্কোর দিতে হয়, Asif Iqbal definitely gets that 10 out of 10. So what do you, Farhan? Well, আমার ক্যারিয়ার শুরু হয়েছিল when I was 3 years old. I think my mother started একটা অ্যাডভার্টাইজিং এজেন্সি তখন, অ্যান্ড স্কুলের পরে আমাদেরকে এজেন্সিতে নিয়ে যেত। তো বসে বসে আমরা হোমওয়ার্ক করতাম, আর হোমওয়ার্ক শেষ হয়ে যাওয়ার পরে কাগজ দিত, ওইটা দিয়ে দাগাদাগি করতাম। বাট সবসময় একটা এরিয়াতে ছিলাম যেখানে অ্যাডভার্টাইজিং, মার্কেটিং কী হচ্ছে, ব্র্যান্ড কী, এগুলি নিয়ে কথা হতো। তো খুব ফ্যাসিনেশন লাগতো, সব আঙ্কেলরা আন্টিরা এগুলি করছে। তো ওইটাই বড় হয়ে আসা ওরকম এনভায়রনমেন্টে। তারপরে যখন আমার ব্যাচেলার শেষ হলো, আমার ব্যাচেলার আর মাস্টার্সের মধ্যে বটে 6 মাসের গ্যাপ ছিল। তো মা বললো যে তুমি বাসায় বসে থাকবে কেন, এজেন্সিতে এসে একটু কাজ করো। তাই আমি বললাম ভালোই তো, এজেন্সিতে গেলে মডেল শডেলরা আসছে, দেখা হবে। দ্যাট ওই এতে স্টার্ট করতে এজেন্সি। অ্যান্ড আমাকে 2টা কাগজ দেওয়া হলো, বলে এটা হলো ব্রিফ। আর এই ব্রিফটা হলো একটা ব্যাটারির কোম্পানি এখন বিস্কিট বানাবে। আর এখানে একটা জিনিস আছে, একটা আগে আমাদের ওয়্যারলেস ফোন ছিল বাসার মধ্যে, সবসময় কর্ডলেস ফোন ঘুরে বেড়াতাম। বলছে এটা ওই কর্ডলেস ফোন, বা ঢাকা শহরে যে কোনো জায়গার থেকে তুমি এটা দিয়ে কথা বলতে পারবে। আচ্ছা, এই জিনিসটা ইন্টারেস্টিং। And how old were you when you saw this? I was 24. Achha, so this is like a few years into the ad industry. No, it was my first day. First Day at I was 53 actually. Sorry, 23 exactly. First day at work. Right, and this is after your education in India in advertising and Advertising. আমি ইকোনমিক্স পড়েছি। ইকোনমিক্স পড়েছি, MBA করতে যাব ওই গ্যাপের মধ্যে। right. So ওই 2টা ব্রিফে I started working, and then I was part of the team যারা অলিম্পিক বিস্কিট লঞ্চ করে, অ্যান্ড দেন আর তারপরে যেটাকে পরে মোবাইল ফোন বলে আমরা জানি, সিটিসেল বলে একটা কোম্পানি, এর বিজ্ঞাপন শুরু করেছিলাম। সো ওইখান থেকে জার্নিটা শুরু। Soon on within 2 বছরের মধ্যে Unilever became a client where I met Asif bhai, yourself, and Unilever এর কাজ করে পুরো একটা shift in understanding এসে গেছে যে অ্যাডভার্টাইজিং ইজ নট অনলি কামিং আপ উইথ দ্য ক্রিয়েটিভ লাইন, দেয়ার ইজ আ হোল থিঙ্কিং বিহাইন্ড ইট। বিকজ আনফর্চুনেটলি আমি MBA করা হয়নি আর, বাট ওই যে থিঙ্কিং প্রসেসটা, ওই প্রসেসটার মধ্যে এমবেডেড হয়ে যাওয়ার পরে আই থিঙ্ক আমাদের একটা খুব ইন্টারেস্টিং জাংশন পেয়েছিলাম, যেখানে আমাদের ইউনিলিভার আসছে, ইন্ডাস্ট্রি টুক অফ, বাংলাদেশের অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রি টুক অফ, ইন্টারন্যাশনাল আমাদের একটা অ্যাফিলিয়েট এজেন্সি এসেছিল সেম টাইমে, লিন্টাস অ্যাট দ্যাট টাইম। সো ওই 3-4টা জিনিস একসাথে হওয়াতে we and the whole industry went, and particularly Amra and 1 or 2 others on top of the wave ছিলাম. Next 10 years was huge growth for us. And So this is the late 1990s, right? It is from about 98 to 2005-06. So like an advertising boom chila. There was a huge advertising. There was a huge economic boom হচ্ছিল তখন. So we wrote that, and ওই সময়টাই we were fortunate enough to diversify into outsourcing. আমরা গ্রাফিক ডিজাইন আউটসোর্সিং এর কাজে ঢুকে যাই। Then that became the next growth. So I have a lot of questions because সবাই আপনাকে চিনে for Adcom and Shark Tank and so many other things now, but আপনার যে outsourcing firmটা, do you keep it like a secret? Is it like the gold mine or? When you're right, I mean, in the sense that outsourcing to consumer facing এত না, but ইন্ডাস্ট্রিতে যদি if you ask both আমাদের graphic people and আমাদের cow company, both of them are very large. I mean, matter of fact, আমরা এখন বাংলাদেশের largest ITES exporters. So the business has moved there. এখন advertising থেকে more there. But is there a reason why you keep it very hidden? No, it's not brought up. It's not hidden, but I think people like the glamour of advertising and real estate এগুলিতে পছন্দ করে rather than. এটা কি আসলে ওরকম গ্ল্যামারাস? এটা আউটসাইড ইন ভিউটা একটা তো গ্ল্যামার আছে, বাট গ্ল্যামারতে মনে আছে it has a lot of impact. আপনি you can change brands literally overnight. I mean, currently what is having in the cola war, literally in 6 months we have reshaped the cola market size.
এটা তো অন্য কোনো ইন্ডাস্ট্রিতে খুব রেয়ার, অন্য কোনো ইন্ডাস্ট্রি করা যায়। ট্রু না, ঠিক আছে, আমরা আবার উইল গেট ইন টু দ্যাট। আমি একটা জিনিস জানতে চাই, ইন দিস ওয়ান্ডারফুল ক্যারিয়ার, যে 35 বছরের ক্যারিয়ারে দুজনেরই, ফারহানের ক্ষেত্রে যদি আমি 3 বছর কাউন্ট করি, এটা আরও অনেক বেশি হবে, কোনো রিগ্রেটস আছে? মানে আমরা তো যখন এক্সিকিউটিভ হিসেবে কাজ করি, অনেক কিছু আছে ফার্স্ট টাইম, সো আমাদের ভুল হতেই পারে। সো আর দেয়ার 1 or 2 মিস্টেকস যেখান থেকে ইউ হ্যাভ লার্নড কোয়াইট আ লট, অ্যান্ড ওই লার্নিং প্রসেসটা কীভাবে কাজ করে? There are many regrets actually. একটা না, just say 1 or 2 so that audience really understand for example ভুলটাকে কিভাবে নিতে হয়। যখন আমরা লাক্সের ডিবেকেলে পড়লাম, হ্যাঁ, তখন we have been sort of launching products right, left and center. ফারহানকে বলতেছি যে ভাই এখন লাইফ বয় গোল্ড লঞ্চ করো, এখন লাইফ বয় প্লাস লঞ্চ করো, রেক্সোনা লঞ্চ করো, এটা করো। এই যে বাইরে থেকে যে স্ট্র্যাটেজিসগুলো আসতো, সেই স্ট্র্যাটেজিসগুলো আমাদেরকে ইমপ্লিমেন্ট করতে হতো। সো আমার সবসময়ই একটা রিগ্রেট ছিল যে আমার যদি প্রবলেমটা থাকে বুকে, আই ডু নট ট্রিট অন মাই হ্যান্ড। হ্যাঁ, সো এই জিনিসটা না কখনো সাহস করে বলা হয় নাই, কিন্তু একদিন সুযোগ পাইছি, জন নোয়েলের সামনে বলে ফেলছি, অ্যান্ড দ্যাটস দ্য starting of that 102 slides presentation, art we were coming and etc. So আমার রিগ্রেটটা হচ্ছে এটা যদি আমি আরেকটু আগে বলতাম, তাহলে এই পুরো প্রসেসটা আরেকটু আগে শুরু হতে পারতো। সো এই ধরনের রিগ্রেটস আছে। সেকেন্ডলি হচ্ছে যে ধরেন একটা রিগ্রেট হচ্ছে যে আমি তো আসলে আই হ্যাভ টেকেন ইনটু আ ভার্টিক্যাল, মানে সর্ট অফ ডিফারেন্ট ভার্টিক্যালসে কাজ করব এই প্যাথে। সো ইটস অ্যাকচুয়ালি জ্যাক অফ অল ট্রেড, মাস্টার অফ নান। সো ওই রকম একটা জায়গা থেকে আমি কি মাস্টার অফ অল ট্রেড, জ্যাক অফ নান, এরকম একটা জায়গায় ট্রান্সফরমেশনের একটা চিন্তা ভাবনা ছিল, এখনো শেষ পর্যন্ত এখনো ট্রাই করছি, এটা তো এখনো অ্যাচিভ করতে পারি নাই। সো এটা একটা রিগ্রেট আছে। আরেকটা রিগ্রেট হচ্ছে আমি মিউজিককে অনেক সময় দেওয়ার ইচ্ছা ছিল, মিউজিককে সময় দিতে পারি নাই এখনো, মানে আই হ্যাভ টু রিয়েলি sort of tussle between the two. Is it a label that you run, or is it like a music management firm? So it's Ganchil is a label plus music management firm, but music managemenটের অনেকগুলো অ্যাসপেক্টসে আমরা কাজ করি না, আমরা এখন মিউজিক থেকে আস্তে আস্তে কন্টেন্টে চলে যাচ্ছি। সো দ্যাটস হাউ দ্য হোল থিং ইজ গেটিং শিফটেড। Ganchil very profitable নাকি মিউজিক ইন্ডাস্ট্রিতে? Ganchil is profitable. Ganchil is profitable. No, good. So Farhan, any regrets? Regrets না থাকলে you're not living life, right? Absolutely. অনেক regrets আছে, personal life regrets আছে, professional life regrets আছে। না, আমি কোশ্চেনটা করছি ফারহান এর জন্য, যে কোনো পডকাস্ট যা কিছু সব খালি আমরা ভালো ভালো খবর শুনি, আমরা কেউ শেয়ার করি না আমাদের নিজস্ব ফেলিয়ার বা আমাদের রিগ্রেটসগুলো। সো ইয়েস, সো রিগ্রেটস অনেক আছে। আই থিঙ্ক আমার, ইফ আই লুক ব্যাক লাইক লাস্ট 30 ইয়ার্সের মধ্যে, একটা জিনিস হলো দ্যাট আমি ভেরি ম্যাক্রো পার্সন, যে আমি উপর থেকে দেখি আচ্ছা এই জিনিসটা কেন করি, আই ডোন্ট গেট ইনটু ডিটেলস, আমি ডিটেল ওরিয়েন্টেড না, আই ডোন্ট ফলো ইট থ্রু। সো আই থিঙ্ক ওই জায়গাটায় আই স্প্রেড মাই সেলফ টু মাচ, যে অনেক কিছুতে ইনভলভ হয়ে টপ লেভেল দেখেছি। যখন ডিটেলসে যাইনি, তখনই বিরাট বিরাট ক্যালামিটিস হয়েছে, অ্যান্ড লসেস হয়েছে, ডিফারেন্ট কোম্পানিজ সাকসেসফুল হয়নি। পরে চিন্তা করে যদি দেখি যে কেন সাকসেসফুল হয়নি, ওয়ান অফ দ্য রিজন হলো আই ডিডন্ট গেট ইনটু ওই ডিটেলটা, ফলো থ্রু, ওই বড় পিকচার চিন্তা করে কারোর উপর ছেড়ে দিয়েছি যে তুমি করো। সো আই থিঙ্ক ইফ আই লুক ব্যাক, দ্যাট আমার সবচেয়ে বড় রিগ্রেট হলো তাই। আমি যদি একটু এমপ্লিফাই করি, একটা ডিবেকেলে আমি ইনভলভ ছিলাম। আমি পাকিস্তান থেকে যখন আসি, রিসার্চ ডিবেকেল, এবং ওটা আমি একটা হাইলাইট করবো, মিডিয়াটা আমি আমাদের জন্য হচ্ছে এটা রিসার্চ প্লাস মিডিয়া। ওখানে আমার কাছে মনে হচ্ছে ফারহান, গীতিয়ার আপা, ওনারা দে ইউজড টু ট্রাস্ট দেয়ার টিম আ লট। আমাদের সামটাইমস রিগ্রেটস কিন্তু আসে ফ্রম ট্রাস্টিং পিপল। So you delegate everything and they don't deliver and they may put you into trouble. So ওইটা থেকে I learned a word called professional skepticism. বুঝছেন, ওই ডিবেকেল থেকে যখন আমি ডিসকাস করছিলাম উইথ ওয়ান অফ মাই মেন্টর, আমাকে বলছিল, একটা এক্সাম্পল দিয়েছিল যে ধরো তুমি একটা বিল্ডিং বানালা, এবং বিল্ডিংয়ে তুমি মনে করলা যে ঠিক আছে বিল্ডিং তো বানিয়ে দিয়েছি, এখন দরজা জানলা লাগবে না, তুমি দরজা জানলা লাগালা না, তাহলে ওখানে আলো বাতাস ধুলোর সাথে সাথে
চোর ডাকাতও কিন্তু আসবে। So you need to, being a professional, you need to really know যে when you will have trust along with professional skepticism. আচ্ছা এই জায়গাটা was a big learning. এখানে ওই incident স্টোরি থেকে তো আমরা স্টোরিটা তো ক্লিয়ার না, সো হোয়াট এক্স্যাক্টলি সো হ্যাপেন্ড? বেসিক্যালি যেটা হয়েছিল, আমরা ইউনিলিভারের জন্য মিডিয়া buying কাজ company করতাম, বাট ইন আমার সাইডের টিমে এবং কিছু আদার পার্টিস ইন আদার ইয়েতে মিলে দে র্যান আপ ফরজারি একটা রান করেছিলেন, স্কিম রান করেছিল, আচ্ছা, যেটা অনেক হাই কনভলিউটেড আইডিয়ার ভিতরে লুকিয়ে there was a almost like a Ponzi buying scheme যেটা আমরা, because we relied on আমাদের লোক and Unilever relied on their people, none of us actually got down into details of কি হচ্ছে or try to understand. ওই টপ লাইন থিঙ্কিং এর মধ্যে অনেক like crores and crores of টাকা was looted out. So it took a lot of help from Unilever, ourselves, পুরো ইন্ডাস্ট্রি থেকে to recover from there. But you know, by trusting people, right? That was my my take out of that. And I think আপনার রাইট, বাট আমার কাছে মনে হয় যে যখন I can't trust somebody, where is my faith in humanity, right? Absolutely. So and আপনার you know that I've made that mistake again and I still make that mistake. যে কোথায় আমি বলবো যে আমি ট্রাস্ট করবো না কাউকে, সো বেনিফিট অফ দ্য ট্রাস্ট দি, and but এখন যেটা হচ্ছে, ওকে ইউ নিড টু হ্যাভ আ লেয়ার অফ Control, চেকস অ্যান্ড check and ব্যালেন্সেস, balance. এবং ট্রাস্ট করে ব্লাইন্ড ট্রাস্ট হতে পারবে না, ইউ স্টিল হ্যাভ টু কিপ দ্য ইয়ার্স Yes. ওপেন, সব জায়গায় দেখতে হবে। That's কি হচ্ছে। skepticism. That's skepticism. আমার মনে হয় একটা টেক আউট ফর অডিয়েন্স ইজ ট্রাস্ট ইজ গুড বাট ব্লাইন্ড ট্রাস্ট ইজ নট গুড। আমার দ্যাট ইজ দ্য টেক আউট উই ক্যান টেক আউট অফ দিস ডিসকাশন। ইয়েস আসিফ। So basically মানে I talk about two competencies এখানে। আমি in fact I'm just in the course of doing my own podcast of Achieve with Asif. ওখানে I'm talking about personal development এবং সেখানে two of the competencies I'm really highlighting সেটা হচ্ছে, একটা হচ্ছে empowering others where trust comes, but you also have to have holding self and others accountable. So আপনি যদি এই দোনোটাকে ব্যালেন্স না করেন তাহলে কিন্তু you will never become successful in life. So you just cannot have যে ভাই ও এটা করতেছে so আমি ওর এটা ছেড়ে দিলাম. Since you are actually the person who is responsible for it, it is your responsibility to make sure that everything is happening right. So ওটার জন্য যদি if you need to employ someone to really, as Farhan is saying, যে আমাকে একটা আলাদা কন্ট্রোল প্রসিজিওর তৈরি করতে হয়, so be it. ওয়ান্ডারফুল। আচ্ছা, আমরা একটু টপিকসটা একটু চেঞ্জ করি এখন, একটু গ্লোবাল বা ইন্টারন্যাশনাল লেভেলে চলে যাই। আমরা যে দেখেছি লাইক সিন্স সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার প্রচুর বড় বড় ব্র্যান্ড এসছে বা তার আগের থেকেও এসছে, কোক, পেপসি, পিএনজি, ইউনিলিভারের অনেক ব্র্যান্ড নিয়ে আসছে। সো আই ক্যান গো অন অ্যান্ড অন। একটা সাস্টেনেবল ওয়েতে কিন্তু তারা এখনও সাস্টেন করছে। বাট এর মধ্যে আবার যদি আমরা যখন বলবো যে আইটি কোম্পানিগুলো যখন আসা শুরু করলো 80s পর থেকে, মানে অনেক কোম্পানি অল্প সময়ের মধ্যেই দে ক্রিয়েটেড হিউজ ব্র্যান্ড ভ্যালু। আমি যদি কয়েকটা নাম বলি, গুগল, ফেসবুক, অ্যাপল, অ্যামাজন, এরকম অনেক কোম্পানি, টেসলা পরে আসছে। এই যে এটা হচ্ছে, মানে হোয়াট কোক, নেসলে অ্যান্ড দ্য গং ওই সময় কি করেছিল আর এইখানে কি চেঞ্জটা আসছে। সো এই পার্সপেক্টিভটা মানে দুজনের পার্সপেক্টিভতে বলতে পারো, এবং ওইটার ইম্প্যাক্টটা কী এখন আমাদের বাংলাদেশে কি ওই ইম্প্যাক্টগুলো আমরা বুঝতে পারছি, ওইভাবে কি আমরা কাজ করছি, এই ব্যাপারে যদি কিছু বলো। See, Farhan, I'm sure he will have his perspective from his knowledge point of view. But আমার experience point of view থেকে আমি যেটা বুঝি, because আমি দুই ধরনের কোম্পানিতে কাজ করেছি। সো কাজ করতে গিয়ে যেটা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে যে দ্য কনজিউমার নিডটাকে অ্যাসেস করার জন্য যে ধরনের সলিউশনসগুলো দরকার, একটা পর্যায় পর্যন্ত আমরা যেসব সর্ট অফ এম্পেরিক্যাল কোম্পানিগুলোতে কাজ করেছি, হ্যাঁ, সেই কোম্পানিগুলো তারা যেটাতে ভালো সেইটুকু ছাড়া বাইরে যখন তারা কিছু একটা এক্সপ্লোর করতে চেয়েছে, তারা সবসময় চেষ্টা করেছে যে রিলেটেড প্রোডাক্ট বা রিলেটেড সলিউশনসগুলোতে তাদের সবসময় থাকতে, যাতে করে তারা ব্র্যান্ডটাকে স্ট্রেচ না করে। বাট
নিডগুলো তো নিড রিকোয়ারমেন্টসগুলো উইথ দ্য সিভিলাইজেশন প্রোগ্রেসিং নিড রিকোয়ারমেন্টসগুলো কিন্তু নানাভাবে রিডিফাইন্ড হয়েছে এবং সেখানে there are lot of service solutions that came into play. বাট আমরা যারা কনভেনশনাল নেসলে ইউনিলিভার কিংবা এইসব কোম্পানিতে কাজ করেছি তারা তাদের সার্ভিস লেগটাকে অত বেশি গুরুত্ব দেয় নাই। এমনকি ডিস্ট্রিবিউশন লেগেও আপনি যদি চিন্তা করেন দেখবেন যে ডিস্ট্রিবিউশনটাও দে ওয়ার আউটসোর্সিং অল দ্য টাইম। হ্যাঁ, সো এই যে তাদের কোর নিয়ে থাকা এবং ওইখানে সাস্টেনেবল রাখাটা সেটার উপরে তারা জোর করে ওই জায়গাটাতেই তারা থেকে গেছে। আর এর মধ্যে আপনি ধরেন জেনারেশনালি বোর্ড চেঞ্জ হয়েছে, থটস চেঞ্জ হয়েছে এবং যার যা কোর কম্পিটেন্সি ওই কোর কম্পিটেন্সির বাইরে কেউ গিয়ে নতুন কিছু তৈরি করার জন্য চেষ্টা করে না। রিচার্ড ব্র্যানসন ইজ ওয়ান গাই হু অ্যাকচুয়ালি ট্রাইড দিস অ্যান্ড হি অ্যাকচুয়ালি স্টার্টেড টু রিডিফাইন যে ভার্জিনের অনেক কিছু করে হি ট্রাই টু রিডিফাইন। সো ওইখান থেকে কিছু কিছু রেবেলস বের হলো, কিন্তু আলটিমেটলি যারা টেকনোলজি দিয়ে সলিউশনটাকে তৈরি করার চিন্তা করছিল, সো ফ্রম ব্যাকরুম গ্যারাজ টু সর্ট অফ ইউনো মাইক্রোসফট বা অ্যামাজন বা গুগল যেগুলো তৈরি হলো সেগুলো কিন্তু এভরিথিং অ্যাকচুয়ালি ওয়াজ থট অ্যাবাউট ফ্রম আ কনজিউমার সলিউশন পয়েন্ট অফ ভিউ। সো ওই সলিউশনটা দিতে গিয়ে সার্ভিসটাকে দিতে গিয়ে ওইখান থেকে আসলে নিড গ্যাপসগুলোকে রিডিফাইন করা গেল এবং সেখান থেকে তারা আসলো। সো এই আশাটার এই চিন্তা ভাবনার কিন্তু একটা কমপ্লিট ডিফারেন্স আছে। একটা হচ্ছে ইজ কামিং ফ্রম এ সার্ভিস মাইন্ডসেট, আরেকজন আসতেছে ফ্রম এ প্রোডাক্ট মাইন্ডসেট। ওই জায়গাটায় আমার মনে হয় ইটস ভেরি ইন্টারেস্টিং আর কি। ফারহান, তারপর আই থিঙ্ক একটা জায়গায় রাইট যে দ্য আইডিয়া অফ what is the product has changed gone from physical product আমি একটা সাবান নিচ্ছি একটা ইয়ে থেকে টু আ সার্ভিস। যখন সার্ভিস নিচ্ছি তখন যেটা হচ্ছে ইউ ক্যান বি মাচ মোর ইউনিভার্সাল ইন ইউর ব্র্যান্ড অ্যান্ড প্রোডাক্ট নিডস আর ভেরি ডিফারেন্ট। সো আমি কেন একটা সাবান ব্যবহার করি ডিফার্স ফ্রম উনি একটা সাবান কেন ব্যবহার করে ডিফার্স টু পাশের দেশে কী করে, কেন পাশের কন্টিনেন্টে কীরকম করে। বাট ইফ আই এম ইন্টারাক্টিং উইথ অ্যান ইমেল সার্ভিস, আমাদের সবারই ইমেল সার্ভিস রিকোয়ারমেন্টস আর মোরলেস ওই 19-20-এর কাছাকাছি সেম জিনিস। সো গুগল ওর জিমেইল ক্যান বি আ ব্রড একটা brand and it can have a uniform global brand. But for a Unilever to create a global brand or for Coke to create a global brand, it becomes difficult. So for example, Coke globally is about youth and yeta, but youth in different markets are different. And so they have to then and try to adapt to those local requirements. Global companies জন্য local requirement adapt করা খুব difficult হয়ে যায় because সব জায়গায় যদি আমি 0.5 সেন্টিমিটার চেঞ্জ করি গ্লোবাল লেগে আমি 20 ফিট চেঞ্জ হয়ে গেছে। সো ফর গ্লোবাল কোম্পানিজ হ্যাজ বিকাম ডিফিকাল্ট। বাট আমি অলসো গোইং টু সে যে ফেসবুক হ্যাজ বিকাম আ বিগ কোম্পানি, নট নেসেসারিলি বিগ ব্র্যান্ড। বিগ কোম্পানি হয়ে গেছে বিকজ এভরিবডি ইজ ইউজ টু ইট আর দে আর দ্য অনলি বিগ প্লেয়ার ইন দ্যাট। অন্য কেউ ঢুকতে পারেনি। অন্য কেউ যদি ঢুকতো দেন মেবি there would be need for you to develop what the Facebook name means or brand means. যখন অন্যরা ঢুকতে চাচ্ছে, যখন কিছুদিন আগে ফেসবুক ট্রাই টু গেট ইন উইথ থ্রেডস, পারেনি ইনটু দ্যাট মার্কেট, যেটা আগে টুইটার বাট নাও এক্স যেটা ধরে রেখেছে। or even টুইটার যদি এক্স হয়ে গেছে এখন, everybody still calls it টুইটার। হ্যাঁ, রাইট। সো it's not that they have done a good job in building brands and connecting. That's why next যে আসবে they'll move to that. So এখন big backlash against social media. So ওই social media আমার data নিয়ে যাচ্ছে। So I'm moving away from Facebook, I'm moving away from Instagram. I've gone to TikTok. হ্যাঁ, টিকটক এখন চাইনিজ ওরা সব কিছু নিয়ে যাচ্ছে। আচ্ছা, আমি স্ন্যাপে চলে যাচ্ছি। So there is a fluidity in that. So they have not necessarily built brands. Whereas আপনি যদি একটা সাবান ইউজ করেন, আপনি লাক্স সাবানটা ইউজ করছেন আর লাইফবয় সাবানটা ইউজ করছেন, it's might not be glamorous যে আমি এভরিডে আমি লাইফবয় সাবান ইউজ করছি, বাট ব্র্যান্ড প্রেফারেন্স চয়েসে they're still strong. আমি যদি ডিফারেন্ট পার্সপেক্টিভ এখানে নিয়ে আসি, মানে আমার ওয়ে অফ লুকিং অ্যাট ইট, ফেসবুক বা গুগল আমরা যদি ধরি, আমাদের এমন কোনো দিন নাই দিনে আমরা একবার দুবার ফেসবুক দেখছি না বা একবার দুবার আমি গুগল দেখছি না, বা যারা কেনা বেচা করেন অ্যামাজনটা দেখছে না। এইটা একটা পার্সপেক্টিভ। হ্যাঁ, আমি কিন্তু প্রতিদিন লাক্স কিনছি না,
প্রতিদিন কিটক্যাট কিনছি না। প্রত্যেকদিন লাক্স ইউজ করছেন? না, এখন লাক্সে হচ্ছে লাক্সের পর এখন জেল চলে আসছে, এত ব্র্যান্ড চলে আসছে। করতে হবে। হ্যাঁ, না, এখানে যে আমি একটা এসেছে কোশ্চেন একটা চলে আসতেছে, মাদার ব্র্যান্ড, ইউজ অফ মাদার ব্র্যান্ড ইন ইন্ট্রোডিউসিং ইউর প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস। আরেকটা হচ্ছে মানে মাদার ব্র্যান্ডের আন্ডারে আবার অনেকগুলো ব্র্যান্ড থাকে, লাইক ইউনিলিভারের আন্ডারে ইজ এ মাদার ব্র্যান্ড, বাট নট টু মেনি পিপল নোজ অ্যাবাউট ইউনিলিভার, বাট দে নো অ্যাবাউট লাক্স, ডাভ। কিন্তু আমরা যদি ট্রেন্ড দেখি এখন, গুগল বলি, অ্যাপেল বলি, এদের কিন্তু ব্র্যান্ড কিন্তু লিমিটেড। দে মোস্টলি রিলাই অন দ্য মাদার ব্র্যান্ড, অ্যান্ড ক্যান ইট বি ওয়ান অফ দ্য রিজন যে পিপল value this as a brand? So it's not true in the sense that Facebook তার যখন মেসেঞ্জার সার্ভিস আছে, ইটস আ মেসেঞ্জার অর হোয়াটসঅ্যাপ, তার যখন ইয়ে আছে হি হ্যাজ ওদের ইনস্টাগ্রাম করতে হচ্ছে, অ্যান্ড দেন দে হ্যাভ টু গো টু থ্রেডস, অ্যান্ড দেন মাদার কোম্পানি মেটা হয়ে যেতে পারে। সো ওই দিকেও কিন্তু কোম্পানিজ আর ইভলভিং in understanding, because যেটা বললাম that you came into the market without needing to sort of have a differentiated product. Your service was the product. The platform itself was the product. ওটার নাম কি ফেসবুক হতো নাকি লেকবুক হতো, wouldn't have mattered as much. না, এটা কম্বাইন না করার একটা কারণ হতে পারে, যখন ফেসবুক, ইনস্টাগ্রাম অ্যাকোয়ার করলো, হোয়াটসঅ্যাপ অ্যাকোয়ার করলো, অ্যাকুইজিশন করলে ওরা তো একটা পজিশনিং ধরে করে, আমরা যেটা মার্কেটিং পজিশনিং দেখি, ওদের এক একটা অবজেক্টিভ ছিল, পজিশনিং ছিল, ওই পজিশনটা সে অন করতে যাচ্ছে। দ্য মোমেন্ট দে কম্বাইন, they will be losing that position, তাই না? That's why আপনি যদি আজকে শ্যাম্পু মার্কেটে থাকেন, there's a clear shampoo, there's a Sunsilk shampoo, there's a Dove shampoo, there's a Tresemme. Absolutely. There is a Close-Up, and there is a Pepsodent, there's a Sensodyne, right? You have to create positioning. এটা দরকার। Segmented offerings এর জন্য segmented solutions. হ্যাঁ, ওকে, সেটা ছিল হচ্ছে দ্য প্রোডাক্টের জন্য মেইন। এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আপনার প্রত্যেকটা নিডকে আপনি যে সলভ করছেন সেটার যদি ডিস্টিংশন থাকে সলিউশনের, তাহলে সে কিন্তু একটা আলাদা ব্র্যান্ড তৈরি করতে পারছে। ফর এক্সাম্পল, আপনি যদি ধরেন ইনস্টাগ্রাম, হ্যাঁ, ইনস্টাগ্রাম ইজ অ্যাকচুয়ালি অফ মেটা, কিন্তু তার নামটাই আলাদা, যেটা ফারহান বলছিল আর কি। আমি একটু আরেকটু যে ডিপ যাই, ইফ ইউ লুকিং অ্যাট সোশ্যাল মিডিয়ার বিগেস্ট কি টিকটক, হাউ ডু ইউ ফাইট টিকটক? You fight TikTok, or how does Meta fighting TikTok? Meta's not fighting TikTok by creating আরেকটা TikTok equivalent. তারা তাদের ইনস্টাগ্রামের মধ্যে স্টোরিজ করেছে, রিলস করেছে, রাইট? ওইখানে কিন্তু তারা ওই নতুন একটা নামে করছে। ইটস আউট নাও। স্টোরিজ ক্যান বি অ্যাজ পপুলার এজ টিকটক, বাট টিকটক, বিকজ আমরা জাস্ট টিকটক হিসেবে দেখছি, দ্যাট মাইট বি এ বিগার থিং। সো আই থিঙ্ক ইটস ভেরি ফ্লুইড যে কীভাবে এখন মার্কেটিংটা ডেভেলপ হবে, বাট ইটস এন ইন্টারেস্টিং টাইম টু আন্ডারস্ট্যান্ড যে where are these things going? Just so basically আরেকটা জিনিস এখানে খুব ইম্পর্টেন্ট, মানে সিন্স উই আর মার্কেটিং পিপল, আমাদেরকে একটু বলতেই হয় এটা, সেটা হচ্ছে আমাদের জেনারেশনে আমরা যে কনজিউমারদেরকে দেখেছি, হ্যাঁ, জেন জি, জেন ওয়াই, হ্যাঁ, কিংবা তারও আগের জেনারেশন, তারা অনেক বেশি কম এক্সপ্লোরেটরি ছিল। এখনকার জেনারেশন কিন্তু মাচ মোর ইনকুইজিটিভ, মাচ মোর অ্যাডভেঞ্চারাস, মাচ মোর উইলিং টু ট্রাই নিউ থিংস। এটা একটা। সেকেন্ড, যে আরেকটা কনজিউমার ডাইনামিক্সে চেঞ্জ আসছে, সেটা হচ্ছে আমরা উই ওয়ার অলওয়েজ ইনটু দ্য হ্যাবিট, আমাদেরকে শেখানো হয়েছে সিঙ্গেল মাইন্ডেড ফোকাস, যে তুমি যা করবা ওটাই ভালোভাবে করবা। বাট টেকনোলজি আমাদেরকে এখন এনাবল করছে যে আমাদের যে জেনারেশনটা এখন গ্রো করছে তাদেরকে they can do multitasking, multiple things তারা করতে পারে। সো এই যে কনজিউমার ডাইনামিক্সের চেঞ্জটা, এই চেঞ্জটা কিন্তু প্রোডাক্ট ইনোভেশন বা সার্ভিস ইনোভেশনে কিন্তু একটা বড় রকমের রোল প্লে করেছে। I think if I can just slide back there from what Asif is saying, যে আমরা অনেক সময় প্রোডাক্ট ইনোভেশনের নয়েজটাকে আমরা মনে করি ব্র্যান্ডিং নয়েজ। সো একটা ফিগার আমাকে অলওয়েজ ব্লোজ মাই মাইন্ড, যে টেসলার মার্কেট ভ্যালুয়েশন is more than the top 10 automakers in the world. It's just the market valuation. It's on hype of Tesla ki korte parbe future. If you actually look at the market now, Tesla's being
beaten in most markets by Chinese players, right? So Tesla valuation will go off কিছু দিনের মধ্যে চলে যাবে because your GMs and Mercedes and Porsches of the world EV তে ঢুকে গেছে, এরা যাবে। EV itself is going on hype-টা হচ্ছে না, realization হচ্ছে না। That is itself as a technology wise next technology বলা হচ্ছে হাইড্রোজেন, রাইট? সো আপনি যদি এখন দেখেন টেসলা দেন বিকামস, ওই নেমটা হ্যাজ বিকাম, উই থিঙ্ক যে এটার মার্কেট ভ্যালুয়েশন এত বড়। মার্কেট ভ্যালুয়েশনটা ইজ নট, ওই মার্কেট ভ্যালুয়েশন ওয়াজ নট বিল্ট অন সলিড অ্যাডভার্টাইজিং এন্ড ফুটিং, অ্যান্ড দেয়ারফর যখন ব্র্যান্ড চয়েসে আসছে তখন আই এম নট চুজিং টেসলা, আই এম চুজিং a BYD or I'm choosing somebody else. Whereas if you are looking at আমাদের যে বিরাট Unilever brands যেগুলি আছে, when আমার market segmentation, if I am in Häagen-Dazs, I'm buying Häagen-Dazs. If I am buying Ben & Jerry's, I'm buying Ben & Jerry's, right? We built, because at a ground up you have built the brands up to that segment that you're catering to. You have very solid brands. True. I think ekhane amar question coming in next is, since we're drawing the landscape of then versus now, if you are hiring a CMO by head of marketing in the 1990s, unar ki skill required hoyto ebong now if you were to hire a CMO now, what would you expect from them in terms of skills? See, আমি যেটা মনে করি আর কি সেটা হচ্ছে যে the skills remain the same. For example, একটা সিএমওকে যদি আমি হায়ার করতে চাই তাহলে আমি স্বভাবতই দেখতে চাইবো যে ওর কনজিউমার ইনসাইটসগুলো ঠিক আছে কিনা। আমি একটা সিএমওকে যদি হায়ার করতে চাই আমি দেখবো যে তার ব্র্যান্ড অথবা মার্কেটিং স্ট্র্যাটেজিটা সে ঠিকঠাক মতো বুঝে কিনা। আমি দেখবো যে সে ব্র্যান্ড ইকুইটি বুঝে কিনা, হ্যাঁ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, পারসিভ ভ্যালু, ব্র্যান্ড ইমেজ অ্যান্ড অ্যাসোসিয়েশন, ইউনিকনেস, লয়্যালটি, এগুলো সে ঠিকঠাক মতো বুঝে কিনা। সো এই বেসিক ফান্ডামেন্টালস, কিংবা আমি যদি বলি ব্র্যান্ড কমিউনিকেশন, কিংবা আমার মিডিয়া নিয়ে যদি আমি দেখি যে সোশ্যাল মিডিয়া ল্যান্ডস্কেপে সে কীরকম বুঝে, এই ডাইনামিক্সগুলো, এর ফাংশনালিটি, টিম চালানোর ক্যাপাবিলিটি এবং স্কিল সেটসগুলো তার ঠিকঠাক মতো আছে কি না, তার বেসিক অ্যাওয়ারনেস আছে কি না, কোন কোন জায়গাগুলোতে বেসিক অ্যাপ্রিসিয়েশন আছে, কোন কোন জায়গাগুলোতে হি ইজ ফুললি অপারেশনাল, কোন কোন জায়গাগুলোতে হি ইজ ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড, কোন জায়গাগুলোতে হি ইজ অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড ক্লাস। এই পুরো অ্যাসেসমেন্টটা কিন্তু ইজ সেম ফর বোথ অফ দেম। তাহলে where is the difference that is coming from then and now? The difference is in actually the consumer change যে হয়েছে, ওই চেঞ্জটাকে সে ক্যাপচার করতে পারছে কিনা, টেকনোলজিক্যাল চেঞ্জ যেগুলো হয়েছে সেগুলোকে সে ক্যাপচার করতে পারছে কিনা। সো ওই জায়গাগুলোতে দেখা যাবে যে কনভেনশনাল অনেক সিএমওকে আমি পাই বা অনেক সেলসের হেডকে পাই যারা আসলে খুব একটা বেশি ওয়েল কনভার্সেন্ট না in terms of your social media marketing বা ওটার আন্ডারস্ট্যান্ডিং, ওটার ডাইনামিক্স, এগুলোতে হয়তো ওরা একটু পিছায় থাকে। সো এটা কেন থাকে? বিকজ ওর টেকনোলজিক্যাল অ্যাডাপ্টেশনটা যথেষ্ট না। আই অলসো নোটিস আদার ওয়ে রাউন্ড অ্যাজ ওয়েল। সোশ্যাল মিডিয়া হাইপ হুইপ এগুলি খুব ভালো করতে পারে, কিন্তু সলিড ফাউন্ডেশনাল নলেজটা নাই যে হোয়াট মেক্স আ ব্র্যান্ড টিক, কনজিউমার আন্ডারস্ট্যান্ডিং নাই। এটা হচ্ছে এখনকার জেনারেশনের ছেলেপেলেদের একটা পুরো জিনিস একটা হয়ে গেছে যে আসিফ ভাই রাইটলি পয়েন্টেড আউট যে ফান্ডামেন্টালস অফ আ ব্র্যান্ড হ্যাজ নট চেঞ্জ। যে কনজিউমার নিডটা কি, ওইটাকে আমি কিভাবে অ্যাড্রেস করবো, ইনসাইটটা কি, প্লাস আমি আমার ব্র্যান্ডটাকে বানাবো কিভাবে। ও যে নিডটাকে অ্যাড্রেস করছে, দ্যাটস প্রোডাক্ট টেসলা, হ্যাঁ, বাট হাউ ডু আই মেক দিস ব্র্যান্ড by really creating uniqueness, by creating the brand image and association, perceived value, loyalty, এগুলোকে ক্রিয়েট করবো কিভাবে টু রিয়েলি মেক ইট অ্যাজ এ ব্র্যান্ড। ওই জায়গাটায় ইজ সামথিং। এই ফান্ডামেন্টালগুলো সবচেয়ে দুঃখের কথা হচ্ছে আমাদের প্রচুর মার্কেটার্স আছে, কিন্তু মার্কেটিং ইনস্টিটিউশন, দ্য রাইট মার্কেটিং ইনস্টিটিউশনটা বাংলাদেশে একটা না। এখানে আমি একটা জায়গায় যদি চ্যালেঞ্জ করি, আমি জাস্ট ফর দ্য ডিসকাশন। একটা জিনিস হচ্ছে যে এখন যে সোশ্যাল মিডিয়ার যুগ, আগে আমরা কনজিউমার ইনসাইট করতে গেলে আমাদের রিসার্চ করতে হইতো, স্যাম্পল কোয়ালিটেটিভ ডেটা, কোয়ান্টিটিভ ডেটা বিভিন্নভাবে করা হইতো, ওটার অ্যাকুরেসি লেভেলটা অনেক সময় আমাদের ডিবেটও হতো। এখন কিন্তু ওইসব ইনসাইটগুলো আরও অ্যাকুরেট হয়, বিকজ উই আর গেটিং মোর আউটসে এআই বেসড অথবা টেকনোলজি বেসড ডেটা কালেকশন হচ্ছে, ওটার অ্যাকুরেসি বেশি। সবচেয়ে বড় ইম্পর্টেন্টটা হচ্ছে, আমি একটা এক্সাম্পল দিই,
6-7 বছর আগে আমি একবার মালয়েশিয়াতে কুয়ালালামপুর একটা উবারে উঠলাম, ওখানেতে গ্র্যাব। ওঠার পরে আমাকে বললো যে কী করো না করো, আমি সবসময় কথা বলি। সে বলে যে একসময় সে একটা মিডিয়া এজেন্সির ওনার ছিল, এখন ওখানে খুব একটা কাজ হয় না, বিকজ সব কাজগুলো ছোটো ছোটো এজেন্সির কাছে চলে গেছে। সে পার্ট টাইম এজেন্সি করে, পার্ট টাইম সে গ্র্যাব চালায়। আমার কোশ্চেন টু ফারহান, এই যে একটা ট্রানজিশনটা হচ্ছে এবং এই যে ছোট ছোট অনেক বুটিক এজেন্সি চলে আসছে, অ্যান্ড আমরা তো দেখতেও পাচ্ছি যে অ্যাডকম 10-20 বছর আগে যে একটা মেগা কোম্পানি ছিল বা এশিয়াটিক ছিল, ওদের কিন্তু ওই আগের রমরমা অবস্থা কিন্তু দেখা যাচ্ছে না। সো এই যে ইয়াং ছেলে মেয়েরা এসে এখানে যে একটা পাই নিয়ে নিচ্ছে, ইজ ইট বিকজ অফ দ্য চেঞ্জ ইন স্কিল সেট or it is something else? So I keep telling people that this is a fantastic time to be in advertising. It's a horrible time to be an advertising agency owner because the dynamics of the market is changing. So এটা সত্যি না যে আমাদের business চলে যাচ্ছে. If you're actually looking at the top agencies, we still control 80% of the year, as we've historically been doing. ওই 20% এর মধ্যে people keep changing. আমাদের সময় 20% একটা there was somebody, লোকরা বলতো ও XYZ agency so big hotshot. In the last 20 years আপনি যদি দেখেন, or last 30-50 years এই 5টা এজেন্সি 19-20 ইয়ারতে গেছে, মেবি একটা ড্রপ করেছে, একটা উঠেছে এরকম। It's because you still use this advertising agency, solid advertising গুলি বানায়, but the model of advertising is changing. আমরা যে মডেলে আমরা কম্পেনসেশন সিস্টেমসগুলি ছিল ওইটা হ্যাজ প্রবাবলি, আমরা যদি এখন অ্যাডপ্ট করতে পারি টু দ্যাট, উই উইল সার্ভাইভ. ইফ উই ক্যানট অ্যাডপ্ট টু ইট, উই উইল নট বি দেয়ার. To add on to what Samir had asked about the CMO question again and to what you're doing, advertising agency's biggest problem and our biggest as pet peeve hoye geche, we have not been successful hiring right talent. আমরা এখনো এই কুকি কাটার BBS হায়ার করি এখন, বাট ইফ উই লুক ব্যাক ইন দ্য 90s, the glory days যখন ব্লুম হচ্ছিল, দ্য আইডিয়া ওয়াজ Unilever will hire the best MBAs, right? So Asif bhai ke Unilever will hire, but I will hire somebody from zoology and a pilot and a drama major, because uni business idea ta niye ashben, ami creative idea ta niye ashbo, and we will build brands. Ekhon hoye geche ki amar client is a MBA, my servicing person is an MBA, my creative person is an MBA. So MBA from one private university or a public university, Dhaka based, ওদের ওই গুন্ডটা এতটুক, we're not being able to see beyond that space. So আমরা, we've not been hiring right, we're not been hiring for the new skill sets যেগুলি দরকার, and ওর জন্য we are going to start becoming irrelevant. That's why যখন somebody comes in from the left field and says, oh, আপনি অ্যাডভার্টাইজিং কেন করছেন, I can create an AI bot that will talk to your consumer, and we'll go like right. And that is why it's a whole revolution. The fact that we're doing podcast, right? Podcast has been a revolution in media industry in the West for the last 4-5 years, right? এখন আমাদের এখানে ঢুকছে, but you needed a young person like Samir to bring that concept এখানে, যে saying that এই জিনিসটা আমরা কোনো সময় বসে পডকাস্ট করিনি, বাট এখন আপনার একটা পডকাস্ট, ওনার পডকাস্ট, আমার একটা পডকাস্ট আছে। সো বেসিক্যালি এই জায়গাটা আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে, since I actually work in both the worlds, since I'm a lyricist, I also have to really create. একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে চিন্তা ভাবনা করার যে একটা জায়গা, মানুষকে যে চিন্তা ভাবনা করতে হবে, চিন্তার যে জায়গাটা, সো এ থট রিপ অ্যান অ্যাকশন, সো অ্যান অ্যাকশন রিপ এ হ্যাবিট, সো এ হ্যাবিট রিপ এ ক্যারেক্টার, সো এ ক্যারেক্টার রিপ এ ডেস্টিনি। এই যে এই কথাগুলো যে আমরা ছোটোবেলায় শুনে এসছি, এই জায়গাটায় আমাদের জেনারেশনাল একটা গ্যাপ প্রচণ্ডভাবে রয়ে গেছে। আগে ক্রিয়েটিভ মানুষজনকে যেই স্ট্যান্ডার্ডে মূল্যায়ন করা হতো, এখন ক্রিয়েটিভ মানুষজনকে অন্যভাবে মূল্যায়ন করার একটা প্রয়োজন এসছে বলে আমি মনে করি। সো ইনস্টেড অফ
ক্রিয়েটিভ এজেন্সিসগুলো কিংবা আমাদের যখন অর্গানাইজেশনে অনেক ক্রিয়েটিভিটির দরকার হয়, স্ট্র্যাটেজিক থিঙ্কিংয়ের দরকার হয়, থিঙ্কারদেরকে বেছে বেছে বের করা এবং থিঙ্কারদেরকে আসলে এনগেজ করা, যারা চিন্তা করতে ভালোবাসে তাদেরকে অর্গানাইজেশনে এনগেজ করা, সেটার জন্য অর্গানাইজেশনসগুলোকে কিন্তু একটু নতুনভাবে ভাবতে হবে। কারণ অর্গানাইজেশনসগুলো সবসময় চেষ্টা করে যে ভাই চিন্তার কাজ হচ্ছে মালিকের, আপনার কি, হ্যাঁ, এবং আপনি তো শুধু কাজ করবেন, আপনি শুধু আপনারা যা বলবো আপনি তাই করে দেবেন। এই যে একটা থট প্রসেস, এই থট প্রসেসে কিন্তু অর্গানাইজেশনগুলো জেনারেশনের পর জেনারেশন টিকবে না। অ্যাজ এ রেজাল্ট ইউ নিড টু হ্যাভ আ কনস্ট্যান্ট ফ্লো অফ থিঙ্কিং পিপল ইন দ্য অর্গানাইজেশন। এখন যেটা হয়ে গেছে ভাই, সবাই ওজনে আইডিয়া কিনে, মানে ওজন করে কয়টা স্ক্রিপ্ট দিলে এখন চেঞ্জ করতে হবে, আমি সেটাই বলতে চাচ্ছি। যে এই থিঙ্কিংটা হয়ে গেছে এখন, কর্পোরেট মাইন্ডসেট হয়ে গেছে যে দ্য ডিসিশন অন কে আমার ব্র্যান্ডে কাজ করবে ইজ নট মেড বাই দ্য মার্কেটিং ডিপার্টমেন্ট, ইটস মেড বাই সাপ্লাই চেইন। যখন সাপ্লাই চেইন ডিসাইড করে ক্রেজি, তখন তো ইট ডাজন্ট ম্যাটার তোমার কি 30 বছর অফ এক্সপিরিয়েন্স আছে নাকি, আর তোমার এই নলেজটা আছে নাকি। তুমি আমাকে একটা কপিরাইটার দিচ্ছ, ওই কপিরাইটার যে 20 বছর এক্সপিরিয়েন্স আছে, as opposed to somebody who's just come out of university. So the quality of creativity as a criteria is absent. That's what you are saying. So আমাদের যখন আমরা 90s early of the century, the best creative work used to be advertising. লোকরা used to wait to see advertising. এখন লাস্ট 3 বছরে কোন অ্যাডভার্টাইজিংয়ের কথা আমরা জানি, এক্সেপ্ট ফর যখন ভুল জিনিসের জন্য ভাইরাল হওয়া ছাড়া আমরা তো অ্যাডভার্টাইজিং কথা জানি না। সেম পিপল are creating content, same people are creating the নাটকস, যেটা আমাদের সময় 90s-এও 2000 হয়েছিল। ওনারা নাটকের অ্যাডভার্টাইজিং ক্রিয়েট করতো, ওনাদের অ্যাডভার্টাইজিংগুলি সবাই জানতো। এখন অ্যাডভার্টাইজিং কেউ জানে না, এখন কন্টেন্টটাগুলি জানে। সো বিকজ উই হ্যাভ স্টপড ভ্যালুইং ইন দ্য বোর্ড রুমস, যে আমাদের অ্যাডভার্টাইজিং, দ্য ব্র্যান্ড বিল্ডিং ইজ নো লঙ্গার এ বোর্ড রুম কনভারসেশন এনিমোর। আচ্ছা, আমি এখন একটা কোশ্চেন আসি, ভুল করার যে কথাটা বললাম, আমরা যখন কাজ করি, ব্র্যান্ডে ডিল করি, 1000টা ডিসিশন নেওয়া হয়, একটা দুটো ভুল হতেই পারে। রিসেন্টলি যে ঘটনা ঘটেছে কোককে নিয়ে, হ্যাঁ, এবং কোক অ্যান্ড মোজো একটা ইন্টারেস্টিং একটা আমরা প্রপোজিশন দেখতে পারি। এটা নিয়ে যদি ফারহান কিছু বলো, এবং পরে আমি কোশ্চেনটা করবো আসিফকে, যে সিমিলার কাইন্ড অফ সিচুয়েশন লাক্স এবং অ্যারোমেটিকের মধ্যেও হয়েছিল ওই সময়। ওখান থেকে আমরা কি, এবং ওটা ছাড়াও আমি অনেক কিছুদিন পরপরই দেখি এই রেস্টুরেন্টের উপরে কোয়ালিটি ইস্যু নিয়ে কমপ্লেন করা হচ্ছে, বিভিন্ন ধরনের কিন্তু ক্রাইসিসে কিন্তু ছোট বড় অর্গানাইজেশন ফেস করছে। ডু দে রিয়েলি নো হাউ টু হ্যান্ডেল দ্যাট ক্রাইসিস? আমরা কিন্তু আর শিখে আসি না, আমরা ধরুন আমাদের উই আর ট্রেন বা আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমরা এগুলো শিখেছি। এই ব্যাপারে যদি একটু টিপস দেওয়া যায়, প্রথমে ফারহান, তারপর যদি আসিফ ইকবাল ওই লাক্সের এক্সপিরিয়েন্স থেকে কিছু শেয়ার করতে পারে। এখানে বেসিক্যালি দুইটা সেপারেট কোয়েশ্চেন, কিন্তু একটা হলো কোক কীভাবে আনসার করবে, আর একটা হলো ক্রাইসিস ম্যানেজমেন্টটা কীভাবে করবো। সো একটা রেস্টুরেন্টে হঠাৎ করে বললো যে এখানে বিড়ালের গোশত দিয়ে বানানো হয়, সামথিং সিলি লাইক দ্যাট। এখন হয়ে গেছে কোকের যেটা প্রবলেম হয়ে গেছে, দ্যাট লাইক I said, they have a global mandate, there's a global brand space. তারা লোকালি ইনোভেট করতে পারে না, which is like a big super tanker, এটা আপনি টার্ন করতে, তো they have to keep on going doing that. So কোকের ওইটা করতে হয়েছে, তাদের গ্লোবাল ব্র্যান্ড গ্লোবাল ইয়েতে। When and যখন on local player, আমরা I handle El Mojo, so I should put a caveat here, যে I bring that knowledge into it. আমরা লোকালি কাজ করতে পারি, উই ক্যান বি ফাস্ট, উই ক্যান নিম্বল, উই ক্যান আন্ডারস্ট্যান্ড যে দের ইজ আ বিগ মুড অ্যামং প্যালেস্টাইনিয়ানস, অ্যান্ড ইয়েতে একটা বয়কট লিস্ট বের হয়েছে, হাউ ক্যান উই ইউজ দিস। উইভ অলওয়েজ উই ফেল্ট ভেরি ক্লোজ টু দ্য প্যালেস্টাইনিয়ান পিপল। মোজো এজ আ ব্র্যান্ড হ্যাজ অলওয়েজ বিন আ রেবেল ব্র্যান্ড। আমরা উই আর দ্য স্মল ব্র্যান্ড যে সবাই দাবি রাখে, লাইক দ্য প্যালেস্টাইনিয়ানস, কান্ট্রিজরা দাবি রাখে, বাট ওইটার মধ্যে আমরা উঠে আসি। সো ইটস আ great fit for Palestinian Mojo. So আমরা যে এটা করলাম, and overnight the market changed. So Coke কি করবে? Coke has to react to that. Was that one of the most successful works that you've done in the recent years? In the recent years, Mojo on the recent years, on the market efficiency side, yes, absolutely. And আমরা তো just অনেক
স্মলার জিনিসপত্র করা হয়েছে টু অ্যাক্টিভেট দ্যাট ইয়েটা, উই অনলি সি দ্যাট টিভিতে কী দেখা যাচ্ছে, বাট দ্য ফ্যাক্ট দ্যাট আমরা ওটাকে কীভাবে অ্যাক্টিভেট করেছি, হোয়াট আর দ্য থিংস, আমরা কোন মিমসগুলি প্লেস করেছি, হাউ ডিড উই গো টু প্লেসেস ওয়ার পিপল হু উইল স্প্রেড আওয়ার মেসেজ আছে, there's a whole thinking behind it. It's just not putting a logo on to the can. কোকের একটা রিয়াকশন যেটা ছিল, বিকজ মাল্টিন্যাশনাল কোম্পানিজগুলির একটা প্রবলেম হয়ে গেছে, বিকজ আমি গ্লোবাল ম্যান্ডেট করি, আমি লোকাল ইনসাইট হারভেস্ট করি না। সো লোকাল ইনসাইট যখন আমি হারভেস্ট করছি না, আই এম নট অন দ্য গ্রাউন্ড লিসনিং টু হোয়াট কনজিউমার্স আর ডুইং। সো উই মেক ডিসিশনস ইন বোর্ডরুমস। সো একটা ক্রিয়েটিভ আইডিয়া বোর্ডরুম থেকে এসছে, যেটা অ্যাডভার্টাইজিং ইয়ের থেকে এসছে, I don't think they had done enough ground research to understand how they should have reacted to this. And that's why another problem was. Okay. And I don't, and also second part of it was crisis management side. Crisis management, how these people should handle it. So again, we're not PR, and we have a separate PR function. আমরা দেখেছি যে পিআরটা সেট আপ না টু এগেন টু লিসেন। সো আমরা চ্যাটারটা কী হচ্ছে অনলাইন, ওই চ্যাটারটা শুনি না। আমরা কিছু ওই 4টা নিউজ পেপারের হেডলাইন আর 2টা টিভি চ্যানেলের হেডলাইন দেখে উই রিয়্যাক্ট, অর সাম আননোন, এখন তো এভরিবডি ইজ এ রিপোর্টার, সাম আননোন গিয়ে এসে বলছে যে আপনার এই জিনিসটা হয়েছে, ওইটাতে আমরা রিয়্যাক্ট করি। বাট উই হ্যাভ নট গট আ রিয়াকশন মেকানিজম ইন প্লেস, যেটা আমাদের আগে থেকে জানবে যে ওকে এইটা হলে এটা বলবে, দিস ইজ দ্য স্পোকস পারসন, these are the FAQs হতে পারে, these are the alternative ideas. এই সেট আপটা এখনো করা নাই। সাম কোম্পানিজ আর গেটিং ইনটু ইট, বাট মোস্ট স্কুলের নাই বলে এই ক্রাইসিসগুলি আসছে। Okay, interesting. Asif, সো in light of your Lux, দ্য ফার্স্ট aromatic কোয়েশ্চেনে experience. যেটা আমি বলবো সেটা হচ্ছে যে এইখানে না আসলে ব্র্যান্ড কিংবা অন্য কোনো কিছু না, প্রথম হচ্ছে দ্য কমন সেন্স হ্যাজ টু প্রিভেল, যে ইউ নিড টু, if I am at a situation, I need to know when to play my cards and when not to. এটা ডিপেন্ড করবে হচ্ছে কনজিউমার আন্ডারস্ট্যান্ডিংয়ের উপরে। আমার যদি কনজিউমার কানেক্ট থাকে এবং আমি যদি কন্টিনিউয়াসলি এই কনজিউমার কানেক্টটা রাখি, তাহলে এই সমস্যাটা হওয়ার কথা না। আমি কিন্তু প্রথমে সলিউশনটা আগে বলে তারপরে আসছি। সো বেসিক্যালি আপনি যদি কোনো একটা কমিউনিকেশন করেন, এই কমিউনিকেশনটা সেফ কমিউনিকেশন হইতে পারে, নট সেফ কমিউনিকেশন হইতে পারে, বাট দেয়ার ইজ আ mechanism, marketing mechanism through which that communication has to go to the consumer. So আপনার একটা প্রি টেস্ট আপনার হওয়ার কথা, আপনার কনসেপ্ট টেস্ট হওয়ার কথা, তারপরে হচ্ছে আপনার পোস্ট টেস্ট হওয়ার কথা, তারপরে আপনার স্ট্র্যাটেজিক রিভিউ হওয়ার কথা, এই ধরনের একটা টেকনিক্যাল কমিউনিকেশনসে, তারপরে এটা কনজিউমার কাছে যাওয়ার কথা। তার মানে হচ্ছে আপনার যতগুলো গেট আছে, কন্ট্রোল গেট আছে, কোনো কন্ট্রোল গেট যদি থাকে, কোনো না কোনো কন্ট্রোল গেটে এই জিনিসটা ধরা পড়ার কথা ছিল, কিন্তু এটা ধরা পড়ে নাই। তার মানে হচ্ছে দ্য কন্ট্রোল গেটস ডু নট এক্সিস্ট। সো যদি আপনার কন্ট্রোল গেট এক্সিস্ট না করে, তাহলে ইউ উইল অলওয়েজ হ্যাভ ট্রাবল। এবং আমি সব জানি, এই যে একটা থট, বুঝছেন, এবং ওই থটে আমি গিয়ে পুরা বোর্ডকে কনভিন্স করে আমি পার হয়ে চলে গেলাম, এই যে একটা মানে ইন্ডিভিজুয়ালিস্টিক একটা অ্যাটিটিউড যদি অর্গানাইজেশনে থাকে, সেটাও কিন্তু অনেক ভীতিপ্রদ এবং ওটা কিন্তু একটা রেসিপি ফর ফেলিয়ার। এখন যদি আমি আসি যে লাক্সে আমরা যখন এই অ্যারোমেটিক ডিবেকেলটা হলো, আমরা কি করলাম? ইন প্রিন্সিপাল উই সেড যে এথিক্যালি উই উইল নট ইউজ রিলিজিয়ন অ্যাজ এ মার্কেটিং টুল। আমরা এটা করবো না, কারণ হচ্ছে রিলিজিয়নকে আমি যদি মার্কেটিং টুল হিসাবে ইউজ করি, পরে যে ব্যাকল্যাশটা হবে সেই ব্যাকল্যাশটা আমি সামলাতে পারবো না। তাহলে ওয়ের ডু আই ফাইট? আই উইল বি ফাইটিং সিঙ্গুলারলি অন প্রোডাক্ট কোয়ালিটি। মেবি ইন দ্য শর্ট টার্ম Mojo will succeed, but in the long term it's actually the product itself that the consumers will take or not take. So the quality comes first, and quality and reliability is the only thing that the consumers will be considering over a period of time. But এমন একটা PR crisis এর সময় should a brand respond to it নাকি না অ্যাড্রেস করে? A brand, সেজন্য আমি বললাম যে you need to know
when to play your card and when not to. হ্যাঁ, আমার শেয়ার চলে যাচ্ছে, ওকে, আমার শেয়ার চলে যাচ্ছে কি কারণে? মেবি ইটস এ ফ্যাড, মেবি ইটস এ শর্ট টার্ম ফেনোমেনন। আমাকে তো বুঝতে হবে, আই হ্যাভ টু টেক দ্যাট স্ট্র্যাটেজিক লুক অ্যান্ড আনসার। সো আমার যদি প্যারেন্ট কোম্পানিতে বলতে হয়, কনভিন্স করতে হয়, তাহলে আমার প্যারেন্ট কোম্পানিকে আমাকে কনভিন্স করে মার্কেট রিয়েলিটিস, গ্রাউন্ড রিয়েলিটিসগুলোকে বলে কনভিন্স করে তাকে বলতে হবে যে ভাই, দিস ইজ দ্য সিচুয়েশন অ্যাট দিস পয়েন্ট ইন টাইম অ্যান্ড উই হ্যাভ টু হোল্ড আওয়ার ব্রেথ। অ্যাবসলিউটলি। এখানে একটা জিনিস যদি আমি অ্যাড করি, সিন্স আই ওয়াজ পার্ট অফ ইট ওই সময়, একটা জিনিস ইউনিলিভার এক্সেপ্ট রিকগনাইজ করেছিল, দে হ্যাড টু রি-লুক অ্যাট দ্য হোল প্রপোজিশন অফ লাক্স অ্যান্ড লাইফবয় and formulation এবং ফার্স্ট রিয়েলাইজেশন হচ্ছে 102 স্লাইড। হ্যাঁ, এবং এর মধ্যে ফার্স্ট রিয়েলাইজেশন হচ্ছে কোয়ালিটি অফ লাক্স অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম লাইফবয় ওয়াজ রিয়েলি ওয়ার্স কোয়ালিটি প্রোডাক্ট। ওকে, সো আমি এই জায়গাটা আমি একটু আপনাকে এই জায়গাটা আপনার সাথে শেষ করি, সাপোর্ট করে আমি আপনাকে দুটো কথা বলতে চাই। আমি একটা শেষ করিনি, কারণ ওইটা আমরা আইডেন্টিফাই করলাম, করে ওই অন্যকে ব্লেম করে, অন্য ক্যাম্পেইনকে ব্লেম করে ইজি। উই টুক দ্য রেসপন্সিবিলিটি আওয়ার সেলফ, ভাই আমার কোয়ালিটি অফ প্রোডাক্ট ইজ রিয়েলি ব্যাড, উই হ্যাভ দিস অ্যান্ড দ্যাট প্রবলেম। কিছু অলরেডি আসিফ বা হাইলাইট করলো। সো নিজের দোষটাকে দেখলাম, ওগুলো ফিক্স করলাম, নতুন করে আমাদের যে ইনএফিসিয়েন্সি ছিল বিকজ অফ দ্য মনোপলিস্টিক সিচুয়েশন, ওই ইনএফিসিয়েন্সিকে ওভারকাম করে আমরা নতুন করে আসলাম। অ্যান্ড ওয়েন উই আর রেডি দেন উই স্টার্টেড কমিউনিকেটিং। সো আমি একটু মনে করাই দেই, এই যে অ্যারোমেটিকের এই জায়গাটায়, অ্যারোমেটিক যখন প্রোডাক্টে নিয়ে আসলো, সে আসলো হচ্ছে সোপ নুডলস, উইচ ইজ এ সেমি ফিনিশ প্রোডাক্ট। এটাকে সোডিয়াম অফ তারা একটা ডেফিনেশন দিল। হ্যাঁ, ডেফিনেশনটা আমার নামটা মনে ছিল, সোডিয়াম সোপ অফ, জাস্ট আমি ভুলে গেছি। একটা জিনিস আমার মনে আছে, ওদের টিএফএম ওয়াজ বেটার। আমি একটু আসি প্রোডাক্টের থেকে আসি, তাহলে বুঝতে পারবে লোকজন। মূল জিনিসটা হচ্ছে যে উনি একটা সেমি ফিনিশ প্রোডাক্ট আনছিলেন এবং সেমি ফিনিশ প্রোডাক্টের উনি ডিউটি দিচ্ছিলেন 15%। আর আমি একটা র মেটেরিয়াল আনছিলাম, এই র মেটেরিয়ালটা হচ্ছে ট্যালো, যার ডিউটি দিচ্ছিলাম আমি 35% প্লাস 7.5% সাপ্লিমেন্টারি ডিউটি। সো 42.5% আমার র মেটেরিয়াল, যেটা ইউজ হয় হচ্ছে আমার 80% আমার এই প্রোডাক্টটা ইউজ হয়, সেখানে আমি 42.5% ভার্সেস 15% এই ডিউটি ডিসঅ্যাডভান্টেজে পড়ে গেছি। এক। দ্বিতীয়ত হচ্ছে, আমি যখন এই সোডিয়াম সোপ অফ পামেটিক অ্যাসিড, নামটা মনে করেছে, সোডিয়াম সোপ অফ পামেটিক অ্যাসিড নামে আমি একটা সেমি ফিনিশ প্রোডাক্ট আনছি। ওই সেমি ফিনিশ প্রোডাক্টটা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে লেটেস্ট পাম্প স্টিয়ারিনের প্রসেসিং ফ্যাক্টরি থেকে এই প্রোডাক্টটা আনা। আর আমারটা হচ্ছে 1960s একটা মেশিন, সেই মেশিনে আমি প্রোডাক্টটা রিজেনারেট করছি। সো এই যে ভ্যালু ডিফারেন্স, আমি যে ভ্যালু চেইন অ্যানালাইসিস করছি, সেখানে ভ্যালু ডিফারেন্সগুলো, এই প্রত্যেকটা ডিফারেন্সগুলোকে আমাদেরকে ইনটু কগনিজেন্স নিতে হয়েছে। ইন এডিশন টু দ্যাট, এই অ্যাডভান্টেজ থেকে সে 100 গ্রাম সোপ দিচ্ছিল, আমরা 90 গ্রাম সোপ দিচ্ছিলাম। কিন্তু দেখেন যে মাতবে মনে আছে কিনা, মানে ইনফ্যাক্ট আই ওয়াজ ভেরি পপুলার ফর দিস, যে আমরা দুটো জিনিসের জন্য আমি পপুলার ছিলাম। একটা হচ্ছে যে দ্য ফ্রেগরেন্সের জন্য, ফ্রেগরেন্স ব্রিফটা ছিল এটার জন্য, আর সেকেন্ড আরেকটা জিনিস সেটা হচ্ছে দ্য শেপ রি-ইঞ্জিনিয়ারিং। যে আমরা যে সাবান ইউজ করি, 90 গ্রাম সাবান এবং 100 গ্রাম সাবানের শুধুমাত্র শেপ রি-ইঞ্জিনিয়ারিং করে আমরা 90 গ্রাম সাবান দিয়ে 100 গ্রাম সাবানের সেম এফিকেসি, ইনফ্যাক্ট 105 গ্রাম পর্যন্ত আমরা এফিকেসি অ্যাচিভ করছি ওই সেম লুক দিয়ে। সো এই যে মানে ওভারঅল প্রোডাক্ট কোয়ালিটির দিকে চোখ দেওয়া, এবং দোষটা আমার, যেটা মাধব ভাই আপনি কারেক্টলি বললেন, এই দোষটা আমার বলে আমাদের প্রোডাক্টটাকে ঠিক করার জন্য যে চেষ্টা, সেই চেষ্টাটা, যে সময় দেয়া, সেই সময়গুলো যদি আমরা দেই, তাহলে ইউ উইল বি হ্যাভিং অলওয়েজ দ্য রাইট স্ট্র্যাটেজি। সো মোরাল অফ দ্য স্টোরি এখানে হচ্ছে, তাড়াহুড়োর কিছু করার নাই, ইউ হ্যাভ টু ফিক্স ইউর প্রবলেমস, ওয়ান্স ইউ আর সেট এন্ড রেডি, দেন ইউ গো ফর ইট। Yeah, but you have to do both. You have to do both, but I mean, don't claim something which you are not. এটা হচ্ছে, don't claim something which you are not, but also যে এটা তো আমরা একটা brand like Unilever who can understand long term ইয়ে করছে। এখন ফর এক্সাম্পল, আজকে যদি একটা হালাল সাবান আসে, লাক্স আর লাইফবয়কে ডিফিট করা ডিফিকাল্ট হবে, বিকজ দ্য quality of the product and the value chain and the price point is so good, so perfect, so efficient. Etai hobe na, so that halal saban is no longer in the scene. Absolutely. And others have tried it, they're no longer in the scene because you've took it the thing. সবাই তো ইউনিলিভার মতো এটা করতে পারে না। কিন্তু অ্যারোমেটিক হালাল
আমি একটু জাস্ট সামিরের জন্য অ্যারোমেটিক হালাল কিন্তু ফিলিপ কটলারের বইতে চলে গেছে, বিশাল একটা ব্যাপার, কিন্তু আসলে অল গ্লিটার্স আর নট গোল্ড। 3 বছর 3 বছরের জন্য। just 3 বছর। So you need to understand that you have to believe, you have to have believe on your brand, believe on your product, আচ্ছা এখানে আমরা আমরা একটু consumers. and the consumers. Spend the hard time, money to understand consumer কি চায়। Right. So while we're talking about Lux, another Shaban that was effective was Lifebuoy. When we went to consumer said, আপনি ভালো হেলথ বলছেন, এটা বলছেন, এইগুলো আমি চাই না, তো আমি এটা চাই, আই ওয়ান্ট আ গুড স্মেলিং সোপ, আই ওয়ান্ট আ বাট আই ওয়ান্ট হেলথ এজ ওয়েল। সো আনলেস ইউ আন্ডারস্ট্যান্ড দ্য কনজিউমার্স অ্যান্ড দেন ফাইন্ড দ্যাট ওই এটা যদি করি, I don't think a lot of the multinationals right now or even local companies are doing that. They're not spending the hard work that is needed to understand the consumer insights. Eta hocche na. I think I'm going to zoom out because I want to share some of my observations in the last 2 years. So last 2 বছর I've been running a small production house and at a agency here. So I think প্রথমত অনেক স্টার্ন একটা অবজারভেশন হচ্ছে, আমি যখন একজন 50+ CMO কে অ্যাপ্রোচ করি, it's never successful. কারণ ওনারা যে মার্কেটিং ল্যাঙ্গুয়েজে স্পিক করে ডাজ নট ম্যাচ হোয়াট উই স্পিক। সো একটু আগে আব্বু সিং যে এখন অ্যাডভার্টাইজিং এজেন্সি ঘরে ঘরে আছে, দিস ইজ ট্রু। এটার কারণ হচ্ছে যে দ্য বিগার এজেন্সিজ ওয়ার নট ডেলিভারিং অন হোয়াট আর দ্য নিউয়ার ডিমান্ডস, ওয়েদার ইট ইজ সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে স্পেশালাইজেশন রাদার দ্যান জাস্ট জেনারেল মার্কেটিং স্পেশালাইজেশন। আমরা এখনও দেখতেছি যে when we approach a bigger older brand, they are still thinking of the horizontal লাখ লাখ টাকার ad, while the newer brands are saying যে ওইটার 1/10 the amount, make me 10 real ads, which the bigger companies have not even heard of. আমরা কাজ করতেছি with brands like Bikash who are very ahead and know যে আচ্ছা this is what is the trend now. But আবার there are very big old companies who don't even know these trends or জানতেও চায় না. There's this কি বলবো, there are some companies who spend all their money on TV and কি বলবো, these older methods of advertising compared to the new ones. And I can relate. I differ on that. So just because we are on a horizontal format or on a vertical format on a reel doesn't make you successful. No, it's not that it makes us successful. It's just that আমরা পুরো completely different একটা language speak করতেছি compared to the older ones. So কিছু জিনিস are fundamentally the same. Is the brand consumer need একটা আছে, ওইটাকে আমি অ্যাড্রেস করছি নাকি? How I go to the consumer might be different, right? I might need a reel to go to a Samir, but I might need a larger scale TV might reach Shama, and doesn't have to rural people. অনেকে reels দেখে না, right? Or অন্য জায়গায় আছে, এখন fragmented একটা আছে. So the media mixটা একটা different, but যে ব্র্যান্ডরা আর কানেক্টিং উইথ দেয়ার কনজিউমার্স, রাইট, দে ক্যান বি ইন ডিফারেন্ট মিডিয়ামস অ্যান্ড স্টিল বি সাকসেসফুল। সো এখন হলো যে জাস্ট বিকজ ইউ ব্রিংিং মি আ রিল অর 10টা রিল ডাজ ইট মেক মাই অ্যাডভার্টাইজিং? Try and explain to me how, for example, from the telecom operators now, GP is spending crores on influencer marketing every month, around the crore-ish range, while Robi is not spending much, Banglink is not spending much. So why is it that actor companies forward thinking and they're thinking of how to market in a new way while onnogulo bhule geche pretty much? So I don't think it's just that we just because somebody is doing influencer marketing, it's forward eto bor ekta disparity keno? See, Samir, এই জায়গাটায় আসি একটু। মূল জিনিসটা হচ্ছে brands are boring, contents are exciting, Right. okay? Now brands have to understand that এই যে নতুন জায়গাটায় নতুন স্ফিয়ারে একটা জার্নি হচ্ছে, এই জার্নিটাতে পিপল হু আর ম্যানেজিং দ্য ব্র্যান্ডস তারা কিন্তু আর নট দ্য Speaking the new lingo. নতুন লিঙ্গটাকে ওরা বুঝতে পারছে না। তিনটা ব্র্যান্ডই equally large, they're all big brands. How are two of them not realizing the potential? So maybe they do not required to realize right now. Achha, maybe right. They will realize it a little later. So don't get upset because the trend and frenzy will take place. মূল বিষয়টা হচ্ছে also budget issue, right? না, true. If I have 200 কোটি টাকা to spend, I can spend 1 কোটি টাকা on influencer. If I have 30 কোটি টাকা to spend, আমি কোথায় দিব? আমার তো একটা চয়েস আছে, সো ওই চয়েসটা সে নিতে পারে। বাট এখানে যে জিনিসটা মানে নতুন মার্কেটার্স যারা আসছে তাদেরকে একটা রিয়েলিটি বুঝতে হবে যে এখন
কন্টেন্ট না বুঝে, কারণ কন্টেন্ট কেন বুঝতে হবে? বিকজ কন্টেন্টস আর বিং লাইকড বাই দ্য কনজিউমার। যে কনজিউমার তার প্রোডাক্ট কিনবে সে কন্টেন্ট লাইক করছে, তাহলে ও কেন কন্টেন্ট লাইক করছে? ক্যান এ ব্র্যান্ড বিকাম লাইক এ কন্টেন্ট? যদি ব্র্যান্ডটা কন্টেন্টে ট্রান্সফর্ম করতে পারে তখন কিন্তু দিস ব্র্যান্ড বিকামস রেলিভেন্ট টু দেম। এবং যদি তার রেলিভেন্স সেটের মধ্যে কন্টেন্ট না থাকে, ব্র্যান্ড না থাকে, একটা কনজিউমার রেলিভেন্স সেটে যদি আমি ব্র্যান্ডটাকে রাখতে না পারি, তাহলে দিস ব্র্যান্ড উইল গেট আউটডেটেড এন্ড ইট উইল। আমাদের চমৎকার ডিসকাশন হচ্ছে, আমরা শেষের দিকে চলে আসছি। লাস্টে কয়েকটা কোশ্চেনের মধ্যে জিনিসটা হচ্ছে যে এই যে মার্কেটিং, ব্র্যান্ড, কমিউনিকেশন, এগুলো অল তো ইন্টার রিলেটেড অ্যান্ড দিস ইন্ডাস্ট্রি ইজ এ বিগ ইন্ডাস্ট্রি। আমরা যদি পেরিফেরাল পুরো জিনিসগুলো নেই, ক্যামেরাম্যান থেকে শুরু করে সব কিছু, মানে পুরো ইকোসিস্টেম থেকে, দিস ইজ এ হিউজ ইন্ডাস্ট্রি। ডু ইউ থিঙ্ক দ্যাট ইন্ডাস্ট্রি ট্রেন্ড ওয়াইজ the industry size is going up, number one. Number two হচ্ছে যে স্কিল সেট অফ পিপল আগে পাওয়া যেত, মানে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, এই দুইটার পজিশনটা কি এখন? So it is a growing industry. I mean, formal sector in agriculture, the industry is actually growing. Okay. Because skill sets অনেক রকম হয়ে গেছে। আগে ধরেন আপনি একটা কপিরাইটার কুড রাইট আ কপি ফর আ টেলিভিশন কমার্শিয়াল, ওইটাই আমরা পার্কুলেট ডাউন করতে হবে। বাট এখন টিকটক রিল, টিকটক ভিডিও অ্যান্ড আ টেলিভিশন কমার্শিয়াল অ্যান্ড রিলসের মধ্যেই, অর জাস্ট রিলস অ্যান্ড টিকটকের মধ্যেই, your approach cannot be the same. Your creative approach has to be different because the audience consuming that is different. So sheer volume of work has gone up. But on the other side, on the cost side, we've been hit. যে আগে একটা বড় এই টিভিসি বানাতাম once a month, ওটার জায়গায় ওই একটা টিভিসি বানাতে আমার একটা স্ক্রিপ্ট দরকার হতো। এখন এভরি 2 days I'm making a reel, ওর জন্য I'm making 15 reels, কিন্তু আমার আর ওইটার লেটস সে 100 টাকা দিয়ে আমি যখন বিগ টিভিসিটা বানাতাম, এখন ওই 15টা রিলের জন্য আমি 10 টাকা পাই। বাট আমার ওয়ার্কলোড so volume wise the work has gone up, value wise the industry একটা কমে যাচ্ছে। আর এটা I think I want to add a bit is যে এখন even a 20-year-old with no degree, no experience and but just has a bit of expertise একটা এজেন্সি খুলে বসতে পারে। There is no industry barrier. সাবির ওটা সবসময় হতো আমাদের সময়ও there were 20-year-olds with but I don't think big brands were trusting smaller agencies then, যেমন এখন ছিল। So it always there একটা জিনিস ছিল যে the share, because the media was sort of integrated with the agencies, so media side অনেক এজেন্সিরা করতে পারতো না because they didn't have the monies to go to media. But এখন একটা ফেসবুকের 100 টাকার বুস্ট দিতে গেলে ব্যারিয়ার নেই। So you still have but if you actually look at the industry, your top big 10-15 agencies will do almost maximum amount of volume. Right. True. So ওই বড় brands যদিও comes to you will also go to the other agencies as well. I think they come to us for social media and I think they come to us for priority. এখন when I ask, but এখানে একটা প্রবলেম হয়ে যাচ্ছে, they are now decoupling it and আমরা we're fault. We said এটা digital advertising and it holo mainline advertising. So you can't have a digital and mainline advertising because your brand cannot have different personality. You'll have to have one personality. Right. So if you have to talk digitally, you have to talk the same language as you're talking at ATL. That's the same language you'll talk when you're in point of sales. That's the same language you'll talk in if you're in Netrokona or if you're in Jinada or in Dhaka or in Gulshan, right? আচ্ছা, এখন কি আমি ল্যাঙ্গুয়েজটা বলবো না, আমি বলবো যে মেসেজটা সেম কিন্তু মেবি দ্য ডেলিভারি অফ মেসেজ ইজ ডিফারেন্ট। Yes, what meant was that the personality of the আচ্ছা, একটা উত্তর আমি পাই নাই যে সাপ্লাই অফ কোয়ালিটি অ্যান্ড ভলিউম অফ রিসোর্সেস ইজ ইট এডুকেট এট দিস পয়েন্ট অফ টাইম? এটা না ইভলভ করছে, বুঝছেন, ইভলভ করছে এবং ইটস ইনটু আ ট্রান্সফরমেশন এবং একটা মেটামরফোসিসের ভিতর দিয়ে যাচ্ছে বিকজ টেকনোলজি এমনভাবে এটাকে গভর্ন করছে যে সবসময়ই আপনার দেখা যাচ্ছে যে দেয়ার আর নিউ রিকোয়ারমেন্টস আর কামিং। ইভেন 2 বছর আগেও উই নেভার টক সো মাচ অ্যাবাউট রিলস, অ্যাবাউট স্টোরিজ, অ্যাবাউট আপনার টিকটক, কিন্তু এখন আমাদেরকে এই কথাগুলো বলতে হচ্ছে। এগুলো আসছে, বাট আমি জানতে চাই যে মানে আমি যে জায়গাটা ল্যান্ড করতে চাচ্ছি যে এই যে একটা প্রফেশন ইজ ভেরি এক্সাইটিং, ভেরি ক্রিয়েটিভ, ইজ ইট এ
দ্যাট কাইন্ড অফ অ্যাট্রাকটিভ প্রফেশন, এই Absolutely. প্রফেশনে কি অলরেডি লোকজন আসছে কিনা? অনেক লোক আসছে, মার্কেট সাইজ অলরেডি ফারহান বলে যে মার্কেট সাইজ বড় হচ্ছে, মার্কেট গ্রো করবে, আরো স্ট্রং হবে মার্কেট। বিকজ আপনি দেখেন না, আগে স্মলার ব্র্যান্ডসদের জায়গা পেতে খুবই কষ্ট হতো, রাইট? কিন্তু এখন স্পেশালিস্ট ব্র্যান্ড অনেক চলে আসছে। বিকজ দ্য মোর দ্য মার্কেট উইল গ্রো, দ্য মোর স্পেসিফিক দ্য সেগমেন্টস উইল বিকাম, অ্যান্ড প্রত্যেকটা সেগমেন্টেড অফারিংয়ের জন্য দে উইল বি নিশ প্রোডাক্টের জন্য আপনার কিন্তু অপরচুনিটিস খুলবে। এটা যেমন প্রোডাক্টের সাইডে ট্রু, ঠিক তেমনিভাবে পিপল সাইডেও কিন্তু একই জিনিস, বুঝছেন? যে আর সবচেয়ে মনে কথা একটা জিনিস মনে রাখতে হবে যে the more the operators, the more the products, the more the competition, and the more the requirement of marketeers. Simple. যত আপনার কিন্তু একজন দুজন ওটা- থাকবে ওটা কি তত এখন আপনার পাওয়া মার্কেটিয়ার যাচ্ছে লাগবে না, কিনা? সেলসম্যান দিয়ে আপনি So- চালাতে পারবেন। আপনি আর ইউ লুকিং এট দ্য রাইট প্লেস নাকি? সো না, আমি তোমাকে বলি যে তুমি অ্যাঙ্গেলটা দেখো যে ইউ ফর ইউর সেলফ আর ইউ গেটিং দ্য রাইট রিসোর্সেস। সেকেন্ড হচ্ছে ইউ অলসো ইন্টারেক্ট উইথ ডিফারেন্ট ক্লায়েন্টের ওই সাইডও কি ভালো ছেলে পেলে আছে কিনা, কারণ না থাকলে ইউ ক্যানট, মানে ইটস এ জয়েন্ট ডেলিভারি, ইটস নট এ। আমি আগে যেটা বলছিলাম, মাই পেট পিভ ইজ দ্যাট উই আর হায়ারিং দ্য সেম কুকি কাটার এমবিএ বিবিএ গাই, বাট ওটা ছাড়াও আর উই লুকিং ফর দ্য রাইট ট্যালেন্ট? সো Samir talked about influencers, right? I see some of these influencers, fantastic sense of style, fantastic sense of editing, fantastic sense of to connect, right? But maybe message is not right. Brand I mean, messaging হয় না। Content নাই, কিছু content নাই, নাই, পড়াশোনা their নাই। content idea নাই. But she is a very good editor. Why cannot I take her editing skill? I don't need her influencing skill. I need her editing skill. I need her styling skill. I need her language skills, right? I'm not harvesting that. ওইটার জন্য আমি ইনফ্লুয়েন্সারকে বলছি যে ভাই, এই যে আমি এই প্রোডাক্ট আছে, তুমি গিয়ে একটা রিল বানিয়ে নিয়ে আসো আমার জন্য। তো সে তার মতন করে বানাচ্ছে। আমি 100 জনের কাছে 100 জন 100 রকমের। বাট ওয়েন এন্ড ফ্রম গ্লো অ্যান্ড লাভলি উই গো অ্যান্ড সে টু I get 100 influencer and say, this is my brand understanding, this is my brand criteria, this is the consumer I want, this is the messaging I want to do. এখন তুমি ক্রিয়েটিভ হও। When they are generating content, তখন that is in line. So তখন out of 100 influencers, 70-80 of them are ones that I can go to market. So it is not just giving money to an influencer saying তুমি ভাই যা ইচ্ছা করে আসো। I also need to know that, do I know the brand and story, the brand language, the brand and love টাকে আমি কি জানি নাকি, and influencer এর skill setটা করি। Right. We are not doing that. We are not going out. এখন ঢাকার একটা স্মল এরিয়ার বাইরে, দ্য টপ 10টা প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটির বাইরে আমরা যাচ্ছি না। উই আর নট গোয়িং টু আউট অফ ঢাকা। উই আর নট hiring that person and that girl from Mymensingh. I'm not hiring that girl who is in Khulna, right? I have to bring those people in. And Asif bhai jeta eseche, one of the things that time used to work, Asif bhai came from Chittagong, was fully into the music scene, right? So when he came in, he didn't only bring the BBA studies in, he also brought in the what is happening in the creative field. He also happened what is happening out of Dhaka. Creative directors came from Mofficial থেকে এসেছিল, ওনারা জানতেন what they grew up in that environment. And if you actually look at who the successful CMOs are, who the successful creative directors are, they are doing more than just the CMO job. উনি যতই we talked about CMO thing, he as a music lyricist and as a music person is far more influential, কিন্তু আমরা ওটাকে ওভারলুক করি। আমি একটা জাস্ট ছোট্ট এক্সাম্পল দিয়ে শেষ করি যে আপনার কোয়েশ্চেনটার জন্য। আই ওয়াজ জাস্ট ট্রাইং টু ফাইন্ড আউট রাইট এক্সাম্পলস। আমার কাছে মনে হইলো যে মার্কেটিং যখন করব, মার্কেটিংই করি, হ্যাঁ, হঠাৎ করে আমার কাছে একটা অফার আসলো যে ভাই আমার এই সিনেমাটা সুরঙ্গ লঞ্চ হয়েছে, আপনার এইদিকে প্রিয়তমা লঞ্চ হবে, দিজ আর 2 বিগ জায়ান্টস, এর মধ্যে আমাদের এই প্রোডাক্টটা তো মারা যাবে, এইটাকে যদি আপনি একটু ট্রাই করেন, আপনি তো অনেক মার্কেটিং জানেন, আপনি যদি একটু হেল্প করেন। সো আই টুক দিস চ্যালেঞ্জ অফ প্রহেলিকা। সো প্রহেলিকাকে যখন আমি চ্যালেঞ্জ নিলাম, তখন আমি বললাম যে ভাইয়া এই পুরো জিনিসটাকে আপনারা কি কি করছেন সব কিছু দেখি, আমি সব দেখলাম। দেখার পরে আই সেড যে আমি যা জানি সেটা আমি ইমপ্লাই করব, কিন্তু আপনাদেরকে কোঅপারেট করতে হবে। এবং আমি তাদেরকে একটা বাজেট দিলাম যে এত টাকার টোটাল আমাদের প্রয়োজন হবে।
They agreed. And actually, we started to launch Prohelika in a completely different manner. এই দুটার ভিতরে, because two big giants are playing. তো এর মধ্যে টোটাল ওই কোরবানে, গত বছরের কোরবানে 5টা ফিল্ম লঞ্চ হয়েছিল। তো এর মধ্যে প্রহেলিকা অ্যাকচুয়ালি তাদের মতন করে ওই দুটা বড় ফিল্মের মতো করে কিন্তু চললো। কেন চললো? বিকজ অফ দ্য শিয়ার মার্কেটিং অ্যাক্টিভিটি। এবং এই মার্কেটিং অ্যাক্টিভিটিটা করতে গিয়ে আমি দেখলাম যে এই এন্টার সিনেমা লাইনে দেয়ার আর সো মেনি এনথুজিয়াস্ট যারা আসলে কানেক্ট করলো আমাদের সাথে, এবং কানেক্ট করে তারা কন্টেন্ট নিল, কন্টেন্ট প্রমোট করলো, সমস্ত কিছু করলো। অ্যান্ড ইট ওয়াজ ডান সো সাকসেসফুলি বাই ইটস ওন, যে তখন আমার কাছে মাধব ভাই মনে হলো যে বেসিক্যালি মার্কেটে প্রচুর মার্কেটিয়ার্স আছে। ডু ইউ হ্যাভ দ্য আইজ টু রিয়েলি পিক দ্যাম আপ অ্যান্ড ইউজ দ্যাম টু ইয়োর বেনিফিট? এই জায়গাটা হচ্ছে আসল। তাহলে আমি একটা জিনিস আমি যদি সামারাইজ করি, আজকে আমরা BSRM প্রেজেন্টস ইয়েট অ্যানাদার পডকাস্টে কথা বলছি, এবং ইট ইজ পাওয়ার্ড বাই বিল নেশন। এটা একটা নতুন একটা প্ল্যাটফর্ম আসছে ফর স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এডুকেশনাল ডেভেলপমেন্টের জন্য। সো ওই হিসাবে আমাদের আজকের ডিসকাশনটা ইজ ভেরি ভেরি রেলিভেন্ট। আমার টেক আউট হচ্ছে, অ্যান্ড ইউ ক্যান অ্যাড টু ইট, যে নতুন যারা জেনারেশন এই প্রফেশনে আসতে চায়, ওয়ান থিং ইজ কামিং আউট ভেরি ক্লিয়ারলি, ইজ ভেরি ভেরি ক্রিয়েটিভ, ইন্টারেস্টিং, অ্যান্ড আরেকটা কি একটা ফারান যে ইউজ করছিল যে গ্ল্যামারাস একটা প্রফেশন। হ্যাঁ, সো ওই হিসাবে কিন্তু অনেকেই আসতে চাইবে। সেকেন্ড সেট অফ যে জিনিসটা আমি যদি পিক করে থাকি, যেটা বলছিল আসিফ, সেটা হচ্ছে কমন সেন্স। ইস হোয়াট ইউ নিড ইজ কমন সেন্স, দেন ক্রিয়েটিভিটি আউট অফ ইউর অবজারভেশন, কনজিউমার ইনসাইটস, মার্কেটিং ইনসাইটস, এগুলো ডিফারেন্ট ওয়েতে আসতে পারে। এবং এখানে আবার ডাইভার্সিটির একটা কথা আসছে ফারহানের কাছ থেকে। উই অফেন পিক রিসোর্সেস ফ্রম সেম কমিউনিটি, লাইক ঢাকা, আশেপাশে ইউনিভার্সিটি, কলেজ, কিন্তু আমরা যদি এটা হচ্ছে বিভিন্ন ডিস্ট্রিক্ট, বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে নিয়ে আসতে পারি, দেন ইট মাইট ড্রাইভ মোর ডাইভার্সিটি অ্যান্ড ক্রিয়েটিভিটি ইন আওয়ার অ্যাপ্রোচ। সো এখানে কিন্তু হার্ড অ্যান্ড ফাস্ট কোনো রুল নাই। ফারহান জিওলজির থেকে লোক নিচ্ছে, আবার আসিফ ইকবাল BBA MBA থেকে লোক নিচ্ছে। সো আমার মনে এই প্রফেশন একটা মজার জিনিস হচ্ছে যে স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে সেলফ ডেভেলপমেন্ট হতে পারে। মানে সামওয়ান ডাজন্ট হ্যাভ টু গো ফর মানে এডুকেশন, সার্টিফিকেশন। অফকোর্স এগুলো হেল্প করবে, এনাবলার হিসাবে কাজ করবে, কিন্তু এটা কিন্তু এসেনশিয়াল রিকোয়ারমেন্ট না। সো দ্য বেস্ট পার্ট অফ দিস প্রফেশন আমার কাছে মনে হচ্ছে। এবং আরেকটা জিনিস ফারহান বললো, দ্য সাইজ অফ দ্য মার্কেট ইজ কন্টিনিউয়াসলি গ্রোয়িং অ্যান্ড ইট উইল কন্টিনিউ টু গ্রো। ইটস নট লাইক AI এই আসছে বলে যেরকম অ্যাকাউন্টিং প্রফেশন ইজ ইন অ্যাট রিস্ক, কল সেন্টার প্রফেশন ইজ অ্যাট রিস্ক, বাট দিস প্রফেশনে বিকজ আমাদের প্রোডাক্ট থাকলেই কমার্শিয়ালাইজেশন কোশ্চেন আসবে, তার ইট ফর্মেট মাইট চেঞ্জ, বাট এই প্রফেশনের ডিমান্ড অ্যান্ড রিকোয়ারমেন্ট ইজ আনলাইকলি টু বি চেঞ্জ। সো যারা এই প্রফেশনে আছেন, আমরা কি এটাকে সিম্পলি বলতে পারি এই প্রফেশনটা একটা সেফ প্রফেশন অ্যান্ড ফিউচার প্রুফ কাইন্ড অফ? সো নো, you can't say that. You can't say that. You can't say that. Okay. Because a lot of the jobs will go. Yeah. কিন্তু যেটা হচ্ছে the skill set সেটা দরকার in this process এখন অনেক বেড়ে গেছে। আগে আপনার একটা কপিরাইটার দরকার হতো, একটা স্ট্র্যাটেজিস্ট দরকার হতো, একটা সার্ভিসিং লোক দরকার হতো। বাট নাও ইউ নিড আ সাইকোলজিস্ট, you need a social scientist, you need a statistician, you need somebody who can crunch numbers, you need a programmer, you need and so the number of slice and dice করলে যে number of skill sets যে ইন্ডাস্ট্রিটা দরকার has vastly increased. So আগে যে if I was doing mathematics, আমি চিন্তা করতাম না আমি অ্যাডভার্টাইজিংয়ে যাব। এখন one of the world's biggest consumers or people outside the IT industry, যারা statisticians and mathematicians থেকে নেয়, আর advertising agencies, because আমার ডেটা ক্রাঞ্চ করতে হবে, আমার AI-টাকে প্রোগ্রামিং করতে হবে। আগে আমার কপিরাইটার দরকার ছিল, রাইট? এখন আমার কপিরাইটার দরকার, আমার প্রম্পট রাইটার্স দরকার, আর আমার হেডলাইন রাইটার্স দরকার, আমার দরকার। সো নাম্বার অফ স্কিল সেটস দ্যাট উই নিড হ্যাজ পুট phenomenally increased. So আমরা এখন রিক্রুটমেন্ট ড্রাইভ করছি। The two places we are going out of Dhaka, and we are going to the sociology departments, psychology departments, the anthropology departments. That's where we are hiring from. Because we try to bring in fresh perspective, but our requirement skill sets will change.
5 বছর আগে যেই স্কিল আপনার 5 বছর মানে ইউনিভার্সিটি এইচএসসি এসএসসি স্টুডেন্ট ইউনিভার্সিটি এই 5 বছরে সে বিগিনিং অফ দ্যাট কেরিয়ার যেইগুলি স্কিল দরকার হতো অ্যাডভার্টাইজিংয়ে এন্ড অফ দেয়ার ক্যারিয়ার স্কিলসগুলি হ্যাজ বিন কমপ্লিটলি ডিফারেন্ট সো এখন আর উই আর নট লুকিং ফর raw skills. We're looking at, do you have the idea, can you collaboratively work, can you pick up insight, can you co-create things. এই জিনিসগুলো আমরা এখন on skill sets দেখছি. So we're not necessarily looking at তুমি কি এই XYZ জিনিসটা জানো নাকি. Wonderful. সো ফিউচার ট্রেন্ডের জন্য যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট বোঝা সেটা হচ্ছে যে এই পৃথিবীতে আমাদের প্রায় 12 বিলিয়নের মতন লোক আমরা ধরতে পারি অলরেডি 8 বিলিয়ন চলে গেছে অলমোস্ট 80%-এর কাছাকাছি আমাদের টোটাল 10 বিলিয়ন ভার্সেস 8 বিলিয়ন মনে হয় প্রবাবলি এরকম 80%-এর মতো পৃথিবীতে আমরা লোক এখন বসবাস করছে আমরা কিনুন ব্যবহার করুন করতে করতে আপনি আপনার ওয়ার্ড্রোপে যদি যান আপনি দেখবেন যে আপনার যেখানে 2টা শার্ট দরকার সেখানে প্রায় 15-16টা শার্ট হয়ে গেছে আপনার যেখানে 2টা স্যুট দিয়ে আপনার চলতো সেখানে আপনার অনেক কিছু হয়ে গেছে বিকজ ইউ আর ইনটু এ ভোগবাদী সমাজ যেটাকে আমরা বলি there will be a time and it's very soon coming যে people will start useless covid taught us যে এই জায়গাটা একটা কোভিড একটা আর্লি ওয়ার্নিং দিয়ে গেছে সো আমার মনে হয় এই ডিকেডেই আমরা হয়তো দেখতে পাবো যে ডিমার্কেটিংয়ের একটা বড় রকমের রিকোয়ারমেন্ট আসবে 2 নম্বর হচ্ছে there will be sort of lot of জব কাটস যেটা ও বললো সেটা হতে পারে কিন্তু ওই জব কাটটা হবে না যেখানে আপনার চিন্তার প্রয়োজন হবে কারণ এআই আপনাকে রেগুলার ড্রাজারিজের প্রবলেমসগুলোকে সলভ করবে কিন্তু ক্রিয়েটিভ প্রবলেম সলভ করার জন্য কিন্তু এআই উইল নট বি এনাফ বিকজ এআইকে কাউকে চালাতে হবে নতুন চিন্তাভাবনা ইনফিউজ করতে হবে এআই কম্পাইল করতে পারবে কিন্তু এআই নতুন মৌলিক ধারণা তৈরি করতে পারবে না সো মৌলিক ধারণার জায়গাটায় যারা প্র্যাকটিস করতে পারবে এবং আগামীর মার্কেটার যারা এইগুলোকে নিয়ে কাজ করবে দে উইল অলওয়েজ ফাইন্ড দেমসেলভস রেলিভেন্ট এখানে একটা ফারহানের যে পয়েন্টটা হাইলাইট করলো যে আমার মনে হয় না ফারহান বলছে যে এটা ডিমান্ড কমবে স্লাইস অ্যান্ড ডাইস করে অনেকগুলো স্কিল সেট যেটা আগে দরকার ছিল সেটা সামনে লাগবে না এবার নতুন স্কিল সেট লাগছে ওইটার জন্য আবার লোক লাগছে তাই না সো নেট তো কি লোকজন কমবে আমি যখন অ্যাডভার্টাইজিং শুরু করেছি তখন আমাদের 2জন লোক ছিল যারা প্রুফ রিডিং করতো ওটা এখন লাগবে কপি দেখে চেক তো স্পেলিং রাইট নাকি এটা রাইট নাকি ওটা রাইট নাকি রাইট ওটা তো যখন আমার ওয়ার্ড প্রসেসে ওই জবটা চলে গেছে আমার আগে একটা কম্পোজারের লোক ছিল যে কেটে পেস্ট করতো ওটা চলে গেছে বাট আমার কি টোটাল নাম্বার অফ পিপল আমার এজেন্সিতে কমে গেছে তা তো না আমার লোক বেড়েছে সো দ্যাট ওয়াজ মাই টেক আউট যে লোকজন কমবে না বাট স্কিল সেটের রিকোয়ারমেন্ট স্কিল সেট ডিফারেন্ট হবে মার্কেটিং ইন জেনারেল মাস্ট আন্ডারস্ট্যান্ড যে যারা মার্কেটিংয়ে কাজ করতে চায় তাদের অবশ্যই বুঝতে হবে ইটস নট এ ডুয়ার্স জব ইটস এ থিঙ্কার্স জব সো এই জন্য এই চিন্তার জায়গাটাকে মানে বিকজ উই ডোন্ট গেট এভরি অপরচুনিটি টু সে দিস হ্যাঁ যে আসলে যারা চিন্তা করতে ভালোবাসে তাদের জন্য মার্কেটিং ইজ এ গুড এখানে একটা কথা বলা হয় যে যেখানে মাইন্ড গাটস অ্যান্ড হার্ট এই তিনটে ইমোশন এগুলো যেখানে অ্যাসোসিয়েটেড থাকবে সেখানে এআই বা আইটি বা রোবট কাজ করবে না এখানে হিউম্যানকে লাগবেই অ্যান্ড আমার কাছে মনে হয় যে এই প্রফেশনটা এই জিনিসটা একটা কোর রিকোয়ারমেন্ট যেখানে এই কোর রিকোয়ারমেন্টটা থাকবে এখানে কোনোভাবেই এই প্রফেশনকে একটা সময় থাকবে না এটা চিন্তা করাটা আসলে আমার কাছে অমূলক মনে হয় মানে এআই কি করছে আমার একটা বডি অফ নলেজ আছে ওই বডি অফ নলেজ থেকে সে এক্সট্রাক্ট করছে তো আপনি যদি এআইকে বলেন আমাকে একটা ডিলেনের মতন একটা গান বানিয়ে দেন এআই উইল লিসেন টু অল অফ ডিলেন সংস অ্যান্ড ব্রিয়ার ডিলেন হ্যাঁ বাট সে তো বিলি আইলিশের গানটা ঢোকাতে পারছে না বিকজ সে বিলি আইলিশ জানে না এক্স্যাক্টলি কালকের যেই মিউজিক স্টার আছে সে যেই গানটা নিয়ে আসবে ওটা তো আমরা জানি না সো এআই ইজ নট গোইং টু ক্রিয়েট newer genres. They're not going to create newer thinking. They're not going to create new philosophy. Absolutely. Existing thinking philosophy থেকে extract করে একটা সুন্দরভাবে ওই জিনিসটাকে আমাকে দিতে পারবে and that's the extent of AI but যেটা আসিফ ভাই বারবার বলছে যে you need the thinkers absolutely and
one thing that I'm hoping that this generation has is thinkers. At times হয় যে আছে নাকি, but I hope যে the thinkers are there because এখন যেটা আছে they have exposure to the whole world. আমাদের সময় যখন আমরা যেটা করতাম, and I remember একটা টপ 100 অ্যাডস এর একটা ভিডিও ক্যাসেট শোরুল বেস্ট প্র্যাকটিস, ওইটা আমরা সবাই কপি করে দেখতাম, রাইট? দ্যাট ওয়াজ আওয়ার এক্সপোজার টু দ্য ওয়ার্ল্ড। আমি একটা বাইরে কনফারেন্সে যেতাম, দ্যাট ওয়াজ মাই এক্সপোজার টু দ্য ওয়ার্ল্ড। এখন দ্য সুপার বোল অ্যাড কি হয়েছে, অ্যাজ সুন এজ সুপার বোল হ্যাপেনিং আই নো কোথায় এই ইয়েতে ব্রাজিলে কে কী করেছে আমি এখন জানি। সো আই এম এক্সপোজড and that exposure will give her the opportunity to take her own idea and not only implement it here, but her idea can go across the world. So Dhakai boshe, you can be participating in anything across the world. So your scope has increased phenomenally. I want an excellent point. Our market is limited not to Bangladesh. So the market is unlimited. I'm sure Samiro admit korbe, Samir is exploring opportunities in Australia and other markets. So I think that's another great insight that one should not look only in Bangladesh opportunity কিন্তু এখন গ্লোবাল লেভেলে। সো আমরা চলে আসি শেষ দিকে। লাস্ট হচ্ছে নিউ আপকামিং জেনারেশনের জন্য বা ফ্রেশ গ্র্যাজুয়েটদের জন্য হোয়াট উইল বি ইয়োর অ্যাডভাইস ফর দেম টু জয়েন ইন দিস প্রফেশন? So think, put sort of effort, and never think that merit is actually everything. It's about putting the thinking, the effort, and also the merit together to become different, and সবসময় মৌলিকত্বের দিকে খোঁজ করা, সবসময় কে কি করলো, কাকে কি নকল করা যাবে সেটা চেষ্টা না করে ক্যান ইউ বি অরিজিনাল। সুপার। I think Asif is absolutely right. Merit has become now the de facto. সবার থাকতে হবে, merit থাকতে হবে। But are you putting the hard work? And অনেক সময় আমি দেখেছি এই পার্টিকুলার ইয়াঙ্গার পিপল যারা আসছে ওদের নট ওই হার্ড ওয়ার্কটা দিতে ইয়ে না। উই ওয়ার্ক ইন আ sort of a gig economy sort of a thing. আমি আসলাম, কাজ করলাম, বের হয়ে গেলাম, রাইট? But if you're not toiling with something over a period of time and keep on doing, sacrifice has to show. You sacrifice the effort that you put in understanding the problem, understanding the solution, understanding that, right? So তুমি যদি একটা পডকাস্ট করতে তুমি যে নলেজ আসছে as opposed to তুমি 10টা পডকাস্টে হেল্প করছো, তোমার যে নলেজ আছে তার মধ্যে একটা ডিফারেন্স আছে। সো ওয়েন পডকাস্ট নিয়ে কথা বলতে হবে, সামিরের কাছে যেতে হবে, বিকজ সামির আন্ডারস্ট্যান্ডস দ্যাট, বিকজ হি ইজ পুটিং দ্য হার্ড ওয়ার্ক ইন টু ইট। ওই হার্ড ওয়ার্কটা উই হ্যাভ টু পুট ইন। আমরা এখন শর্টকাট টু সাকসেস খুঁজছি, শর্টকাট টু সাকসেস নাই। Absolutely. I think that is the end of the first episode. Thank you so much for coming on. I'm Onik Bishi time. I'm so sorry, but yeah, that was a wonderful episode. Hopefully, AC Center Onik fun episode we can see very soon. And thank you to BSRM for presenting this wonderful show. Thank you. Thank you. Thank you so much. Marks.